অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বলছি। আশা করি এটা ক্লিয়ার হয়েছে সবাই। এটা আমাদের সামনে অনেক জায়গায় কাজে লাগবে। আপনারা যখন ক্যারিয়ারে যাবেন তখন এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এখন দেখেন কেন এই এআর এর ভ্যালুটা কি হলে আমরা যদি এআর টা বের করতে চাই যে এভারেজ অ্যানুয়াল ইনকাম ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট, এআর এর ভ্যালুটা যদি আমরা আরেকটা টার্ম পড়বো কিছুক্ষণ পরে, সেটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন, অথবা অনেক সময় এটাকে হার্ডল রেটও বলা হয়। হার্ডল রেট মানে হচ্ছে যে যে রিটার্নটার নিচে আপনি আসলে একসেপ্ট করবেন না, যে রিটার্নটার নিচে একসেপ্ট করবেন না। আমরা হার্ডল রিটার্ন নিয়ে আরেকটু সামনে আরেকটু ডিটেলসে পড়বো, আপাতত মাথায় রাখি এই ভ্যালুটা আইআরআর টা যদি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা এআরআর যদি আইআর এর চাইতে বেশি হয়, যদি আইআরআর এর চাইতে বেশি হয়, ইন দ্যাট সেন্স আমার প্রজেক্টটা হচ্ছে ফিজিবল। আর তার মানে দুইটা, একটা সিঙ্গেল প্রজেক্ট নিয়ে যখন আমরা ডিল করব, একটা সিঙ্গেল প্রজেক্ট নিয়ে ডিল করার সময় যদি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ইন্টারনাল রেট অফ রেটের চাইতে বেশি হয়, ইন দ্যাট সেন্স প্রজেক্ট অ্যাকসেপ্টেবল হবে। আবার ধরে নেন আমার এখানে আইআরআর বের করতে দরকার নাই, কিন্তু আমাকে দুইটা প্রজেক্ট দেয়া আছে, প্রজেক্ট 1 প্রজেক্ট বি, প্রজেক্ট 1 প্রজেক্ট 2। ইন দ্যাট সেন্স যদি বলা হয় দুইটা প্রজেক্ট থেকে কোন প্রজেক্টটা করব, তাহলে আমাকে দুইটা প্রজেক্টের এআরআর বের করতে হবে, দুইটা প্রজেক্টরের এআরআর বের করতে হবে, এবং বের করার পরে আমি আসলে দেখব যে কোন প্রজেক্টটার এআরআরটা বেশি আসছে। যে প্রজেক্টের এআরআর বেশি হবে সেই প্রজেক্টটা আমরা আমাদের মতো করে প্রজেক্টটাকে সিলেক্ট করব। সেটা হলো ডিসিশন ক্রাইটেরিয়া। আমরা যখন প্রজেক্ট করব এই ভ্যালুগুলো বের করে তারপর আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা আসলে প্রজেক্টটা সিলেক্ট করব কি করব না। আমরা একটু এক্সাম্পল দেখি। আমাদের এখানে এক্সাম্পলটা যদি দেখি যে এখানে একটা প্রবলেম দেয়া আছে, কোনো একটা কোম্পানি কি করেছে, এক্সওয়াইজেড একটা কোম্পানি, ওরা একটা প্রজেক্টে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করেছে 1 লক্ষ টাকা একটা মেশিনারিজ এর উপরে। এখন দেখা গেল যে এই মেশিনটা পরে আমাদের দেয়ার উইল বি নেট ইনফ্লু, ক্যাশের একটা ইনফ্লু হয়েছে প্রথম 2 বছর 20,000 টাকা করে। তার মানে ইয়ার 1 এবং ইয়ার 2 তে 20,000 টাকা করে, 20,000 টাকা করে আমার ক্যাশ ইনফ্লু হয়েছে। ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে ইনকাম, ক্যাশ আউটফ্লো মানে হচ্ছে খরচ। ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে কোম্পানিতে ক্যাশ ঢুকতেছে, তার মানে এই টাকাটা আমার ইনকাম হিসেবে কাউন্ট হবে। আর ক্যাশ আউটফ্লো মানে হচ্ছে আমি এক্সপেন্স করতেছি, খরচ করতেছি, সেটা আমার ইনকাম থেকে বাদ দিয়ে নেট ইনকামটা আমাকে বের করতে হয়। তো এখন দেখেন প্রথম বছর আমার ইনফ্লো হলো 20,000 টাকা, প্রথম 2 বছর, তৃতীয় বছর হচ্ছে 10,000, চতুর্থ বছর হচ্ছে 30,000। দেখেন 10,000 টাকা হচ্ছে 3 এবং 4 এর ক্ষেত্রে, এবং চতুর্থ বছর আসছে হলো 30,000 টাকা। সো এখন দেখেন এই 5 বছরের মধ্যে আমি এই টাকাগুলো ইনকাম করলাম। এখন বলা হয়েছে এই 5 বছরে পরে মেশিন যেটা আছে, মেশিনের সেলভেজ ভ্যালু হচ্ছে 25,000 টাকা। তার মানে 5 বছর মেশিনের লাইফ ছিল, এটা তারপরে স্ক্র্যাপ বিক্রি করার পরে আমার 25,000 টাকা পাওয়া যাবে। আমাকে বলেছে ক্যালকুলেট এআরআর। তো আমরা যদি জানি আমাদের এআরআর এর ফর্মুলাটা কি, যে আমাদের অ্যানুয়াল ইনকাম ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। সো আমরা দেখি, আমরা খুব সহজেই জানি আমাদের এভারেজ ইনভেস্টমেন্টটা কি জিনিস। এভারেজ ইনভেস্টমেন্টটা কিন্তু খুব সহজ, আমরা বের করছিলাম। আমরা যদি এভারেজ ইনভেস্টমেন্টের কথা, যদি আমরা নিচের পার্টটার কথা চিন্তা করি, এভারেজ ইনভেস্টমেন্ট হলো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই এন্ডিং ইনভেস্টমেন্ট। এন্ডিং কোনটা, যেটা সেলভেজ ভ্যালু, সেটাকে আমরা বলতেছি এন্ডিং ইনভেস্টমেন্ট। এই দুইটা যোগ করে ডিভাইডেড বাই 2। 2 কেন, যেহেতু আমার এখানে একটা আইটেম এখানে একটা আইটেম, দুইটা আইটেম, সো ইন দ্যাট সেন্স আমার 62,500 টাকা আসতেছে হলো আমার এভারেজ ইনভেস্টমেন্ট। সো এখন দেখেন এভারেজ ইনভেস্টমেন্ট যদি আমি দেখি, তাহলে আমি এভারেজ ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম। সো এআরআর বের করার জন্য আমাকে এভারেজ অ্যানুয়াল ইনকামটা বের করতে হবে। আমি ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম, ইনকামটা বের করার জন্য আমাকে কি দেওয়া আছে দেখেন, আমাকে কিন্তু 5টা বছরের ক্যাশ ইনফ্লো দেওয়া আছে। সো ক্যাশ ইনফ্লো যদি আমি চিন্তা করি, ক্যাশ ইনফ্লোটা দেখেন আমার প্রথম 2 বছর 20,000 টাকা করে, দ্বিতীয় বছর 2 বছর 10,000 টাকা করে, এবং তৃতীয় বছর 30,000 টাকা করে আছে। তো এখন আমরা যদি এখান থেকে হিসাব করি, তার মানে দেখেন এই 5 বছরে আমার টোটাল 90,000 টাকা ইনকাম হয়েছে, ক্যাশ ইনফ্লো হয়েছে, নট ইনকাম কিন্তু। হ্যাঁ ইনকাম বলতে পারি, সেটাকে আমরা বলবো গ্রস ইনকাম। দুইটা টাইপের ইনকাম আছে, এটা হলো একটা হলো নেট ইনকাম আর একটা হলো গ্রস ইনকাম। গ্রস ইনকাম মানে হচ্ছে আমি শুধুমাত্র বিক্রি করেছি, অথবা এটাকে অনেক সময় রেভিনিউ বলে। গ্রস ইনকাম, নেট ইনকাম, রেভিনিউ। গ্রস ইনকাম এবং রেভিনিউ, ধরেন আপনি ইনকামটা মানে কি, ধরেন আপনি
একটা সোলার প্যানেল বিক্রি করবেন, তো আপনার সোলার প্যানেল যদি বিক্রি করেন, এই সোলার প্যানেলটা যখন আপনি বিক্রি করবেন, বিক্রি করলে আপনার দেখা গেল একটা প্রোডাক্ট সোলার প্যানেল বিক্রি করলে আপনি 10,000 টাকা করে 10,000 টাকা দামে বিক্রি করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি 10টা সোলার প্যানেল থাকে তাহলে আপনার 1,00,000 টাকা বিক্রি হলো। এই 1,00,000 টাকা কিন্তু পুরোটাই আপনার ইনকাম না, কারণ এটার মধ্যে কিন্তু সোলার প্যানেলের যে কস্ট আছে সেই পার্টটুকু আছে, তারপর হচ্ছে আপনি ধরেন এর বাইরে আদার যে কস্টিং যেগুলো আছে, আদার যে খরচগুলো আছে সব বাদ দেওয়ার পরে যেটুকু পাবেন সেটাই কিন্তু আপনার নেট ইনকাম বলতেছি আমরা, সেটাকেই বলতেছি নেট ইনকাম। তার মানে 10,000 টাকা যদি একটা সোলার প্যানেলের কস্ট হয় এবং আপনি যদি 10টা সোলার প্যানেল 1,00,000 টাকায় বিক্রি করেন, তাহলে এটা কিন্তু বিক্রিত মূল্য বা রেভিনিউ বলতেছি। এই রেভিনিউ থেকে অথবা গ্রস ইনকাম থেকে আপনি যদি এক্সপেন্স গুলো বাদ দেন, এই এক্সপেন্স গুলো বাদ দেওয়ার পরে তখন যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নেট ইনকাম। হোপ ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এখন দেখেন তাহলে আমার ক্যাশ ইনফ্লো পেলাম 5 বছরে, যে ভ্যালুগুলো আমাকে দেওয়া আছে সেখান থেকে আমার দেখা গেল 90,000 টাকা আমার ক্যাশ ইনফ্লো হয়েছে। সো আরেকটা পার্ট দেখেন, আমার এখানে একটা সুন্দর জিনিস যেটা আছে সেটাকে আমরা বলতেছি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা কি জিনিস? ধরেন আপনি যে মেশিনটা কিনেছেন, আমি ধরে নিচ্ছি এই এই যে নেট ইনফ্লো যেটা আছে, এই নেট ইনফ্লো যেটা আছে এই নেট ইনফ্লোর মধ্যে আপনার আদার সব খরচগুলো বাদ দিয়ে দেওয়া আছে, ধরে নিচ্ছি আমি। ধরে নেওয়ার পরে এখন দেখেন এই যে মেশিনটাকে ইনভেস্ট করলেন, এই মেশিন যখন ইনভেস্ট করলেন আমরা মেশিনটাকে ধরে নিয়েছি যে 5 ইয়ার্স এর একটা ইকোনমিক লাইফ। তো 5 ইয়ার্স যদি ইকোনমিক লাইফ হয় তাহলে 1,00,000 টাকা যদি বিক্রি করেন, 1,00,000 টাকা দিয়ে যদি মেশিনে ইনভেস্ট করেন, ডেপ্রিসিয়েশন পার্টটা হলো ধরেন 1,00,000 টাকা মেশিন যদি 5 বছর লাইফ ধরে তাহলে প্রতি বছর এই মেশিনটা আপনার জন্য 20,000 টাকা খরচ হিসাবে কাউন্ট হবে। কিভাবে? আপনি যখন একটা ধরেন আপনি 10 কোটি টাকা দিয়ে একটা মেশিন কিনলেন, এখন 10 কোটি টাকা দিয়ে মেশিন কিনে আপনি যদি চিন্তা করেন যে প্রথম মাসেই এই 10 কোটি টাকা যে প্রোডাক্ট গুলো বিক্রি করবেন সেটার উপর খরচ হিসেবে চাপিয়ে দিবেন, তাহলে আপনার প্রজেক্ট কিন্তু জীবনেও ফিজিবল হবে না, কারণ কখনোই আপনি প্রফিট করতে পারবেন না। ইন দ্যাট সেন্স যখন ইনভেস্টমেন্ট করেন তখন এই যে ইনভেস্টমেন্টের ভ্যালুগুলো আছে সেই ইনভেস্টমেন্ট ভ্যালুগুলো প্রজেক্টের লাইফ সাইকেল হিসেবে হিসাব দিয়ে ভাগ করা হয়। যে আমি প্রজেক্টের লাইফ সাইকেল যদি চিন্তা করি যে এই 10 কোটি টাকার মেশিন আমার 5 বছর ধরে একটা ইকোনমিক লাইফ, তাহলে প্রতি বছর একে কি করব আমি একটা ডেপ্রিসিয়েশনের মধ্যে নিয়ে আসবো, যে প্রতি বছর এই মেশিনটার ধরেন 10 কোটি টাকা টোটাল কস্ট, তাহলে প্রতি বছর 2 কোটি টাকা করে কি করব এই প্রোডাক্ট যেগুলো আমি বিক্রি করতেছি সেটার উপরে চার্জ করব, যে এই মেশিনটার 2 কোটি টাকা প্রথম বছর প্রোডাক্টের উপরে আমি চার্জ করব, দ্বিতীয় বছর আরো 2 কোটি টাকা চার্জ করব, এইভাবে 5 বছর মিলে 10 কোটি টাকা আমি চার্জ করে দিব প্রোডাক্টের উপরে। তাহলে প্রথম বছর যদি আপনার প্রথম বছর যদি ধরেন 2 কোটি টাকা চার্জ করলেন, এই 2 কোটি টাকা চার্জ করলে প্রথম বছর যদি হিসাব করেন 1 বছরে 12 মাস, তাহলে প্রতি মাসে যেটুকু থাকবে ধরেন আপনি আপনার প্রসেসে প্রতি মাসে 1,00,000 ইউনিট কোন প্রোডাক্ট 10,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করেন, ধরেন 10,000 ইউনিট সোলার প্যানেল বিক্রি করেন, সোলার প্যানেল আপনি তৈরি করেন, তাহলে আপনি ধরে নিচ্ছেন যে এই যে 12 মাস হিসাব করলাম আমরা 20 কোটি টাকা, 2 কোটি টাকা যদি 12 মাস দিয়ে ভাগ করে ধরে নিচ্ছি আমার এখানে অ্যারাউন্ড 20 লক্ষ টাকার মতো আমার একটা মান্থলি খরচ আছে। তাহলে প্রতি মাসে আপনি যদি 10,000 সোলার প্যানেল বিক্রি করেন তাহলে এই প্রোডাক্টটার উপরে এই 20 লক্ষ টাকা কিন্তু এই 10,000 প্রোডাক্টের উপরে যখন আপনি ভাগ দিয়ে দিবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একটা কিন্তু 200 টাকার মতো খরচ হিসাবে চার্জ হচ্ছে। এখন দেখেন প্রথম বছর তার মানে প্রত্যেক প্রোডাক্টের উপর প্রতি মাসে যখন আপনি 200 টাকা করে চার্জ করবেন সেই চার্জটাকে আমরা বলতেছি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে টোটাল ওভারঅল মেশিনের ইনভেস্টমেন্টটাকে আপনি লাইফ সাইকেল দিয়ে ভাগ করে প্রত্যেক মাসে একটা মিনিমাম চার্জ নিয়ে আসবেন, যাতে করে আপনি প্রোডাক্টের উপরে একটা মিনিমাম বার্ডেন দিতে পারেন এবং প্রোডাক্ট মেশিন অথবা অন্যান্য যে কস্ট গুলো আছে সেটা একটা লঙ্গার টাইম ধরে আপনি নিয়ে আসতে পারেন, আদারওয়াইজ প্রোডাক্টের উপর কিন্তু একটা বড় বার্ডেন হিসেবে কাউন্ট হবে। তো এটাকে আমরা বলতেছি ডেপ্রিসিয়েশন। সো দেখেন আমরা ডেপ্রিসিয়েশন যখন হিসাব করব, ডেপ্রিসিয়েশন কিন্তু একটা খরচ, যে আমি দেখালাম যে আমার 90,000 টাকা 5 বছরে ইনকাম হয়েছে, তাহলে এই যে 5 বছরে 90,000 টাকা ইনকাম হলো এইটা কিন্তু আমরা বলতেছি ক্যাশ ইনফ্লো, টাকা ঢুকেছে, কিন্তু এর মধ্যে থেকে যে মেশিনের এটা 5 বছরের ইনকাম হলো তাহলে 5 বছরে মেশিনের যে খরচটা আছে সেটা আমাকে বাদ দিতে হবে না?
কারণ এটা তো আমি প্রত্যেক মাসে বছরে চার্জ করেছি। সো এই পার্টটুকু কিন্তু আমাকে বাদ দিতে হবে। দেখেন তাহলে ডেপ্রিসিয়েশনটা কি ছিল, 1 লক্ষ টাকা। এখন দেখেন আরেকটা পার্ট আসছে, যেটা হলো যে আমি যখন মেশিনটা ডেপ্রিসিয়েশন হিসেবে 1 লক্ষ টাকা চার্জ করছি, তাহলে কিন্তু এই মেশিনটা যখন 5 বছর পর বিক্রি করে দিলাম, তারপরে কিন্তু 25,000 টাকা আমি একটা স্ক্র্যাপ ভ্যালু পেয়েছি। তাহলে আলটিমেটলি এই 25,000 টাকা কিন্তু আমার হাতে আছে, এটা কিন্তু আমার খরচ হয় নাই। কারণ এই টাকাটা তো আমার হাতে আছে, আমি বিক্রি করে টাকাটা নিয়ে আসছি। তাহলে আমার নেট খরচ কত হলো? নেট খরচ কিন্তু আমার হলো 75,000 টাকা। তার মানে এই 75 টাকাই হলো আমার মেশিনের কস্ট হলো। তার মানে এই 75,000 টাকাই কিন্তু আমার ডেপ্রিসিয়েশন হবে। এই 75,000 টাকাই কিন্তু আমি ইনকাম যেটুকু করেছি সেখান থেকে বাদ দিয়ে নেট ইনকামটাকে হিসাবে নিয়ে আসবো। তার মানে দেখেন এখানে অনেক একটু কনফিউশন হতে পারে যে আমি সালভেজ ভ্যালুটা বাদ দিলাম। আপনি ধরে নেন 1 লক্ষ টাকা মেশিনের জন্য ইনভেস্ট করছেন, কিন্তু 5 বছর লাইফ শেষ হওয়ার পরে ওকে আপনি ভাঙ্গারি হিসাবে 25,000 টাকা বেচে দিলেন। তার মানে কিন্তু ওর অ্যাকচুয়াল কস্ট কত হলো? 75,000 টাকা। ঠিক এই কাজটাই করেছি। তো এখন দেখেন নেট ইনকাম কত হলো? নেট ইনকাম হলো, যেহেতু এটা ইনকাম, এটা খরচ। ইনকাম সবসময় পজিটিভ, খরচ সবসময় নেগেটিভ। সো ইন দ্যাট সেন্স 90,000 টাকা আমার গ্রস ইনকাম ছিল অথবা ক্যাশ ইনফ্লো ছিল। এখান থেকে আমি আমার খরচটা বাদ দিলাম, তাহলে আমার 5 বছরে নেট ইনকাম হলো 15,000 টাকা। এখন দেখেন এই যে 15,000 টাকা যদি চিন্তা করে, আমার কিন্তু লাগবে হচ্ছে এভারেজ অ্যানুয়াল ইনকাম। তার মানে এখানে দেওয়া আছে 5 বছরে এই টাকা পাবো। তাহলে 5 বছরে যদি এত টাকা ইনকাম করি, তাহলে 1 বছরে কত আসবে দেখেন। এই জন্য 5 দিয়ে ভাগ করে দিয়েছি এবং অ্যানুয়াল ইনকামটা বের করে নিয়ে আসছি। তাহলে দেখেন আমি কিছুক্ষণ আগে এভারেজ ইনভেস্টমেন্ট বের করেছি, এভারেজ ইনকাম বের করে নিলাম। তাহলে এভারেজ ইনকাম ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট, দুইটা থেকে আমি পেয়ে নিলাম হচ্ছে আমার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এখন দেখেন খুব সিম্পল ফর্মুলা। এখানে একটা গ্যাঞ্জাম আছে এই ডেপ্রিসিয়েশনটা নিয়ে। ডেপ্রিসিয়েশনটা হলো আপনি যখন মেশিন দেখবেন, যে কোনো মেশিন রিলেটেড ইস্যু থাকলে অথবা যে কোনো, দেখেন ডেপ্রিসিয়েশন কার হয়? ডেপ্রিসিয়েশন হয় হলো যে কোনো ট্যানজিবল প্রোডাক্টে। ট্যানজিবল মানে হচ্ছে যেটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন। যে প্রোডাক্টটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, সেই প্রোডাক্টটাকে আপনি ট্যানজিবল বলতে পারবেন না। আরেকটা পার্ট দেখেন, খুব চমৎকার একটা পার্ট আছে, ল্যান্ড। আমাদের যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ল্যান্ড লাগবে। ল্যান্ড কিন্তু ট্যানজিবল, যদিও ল্যান্ড আপনি ধরতে পারবেন, কিন্তু এটা কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে কাউন্ট করি না। ল্যান্ডকে আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে কখনোই কাউন্ট করি না, এটা একটু মাথায় রাখবেন। আমরা হচ্ছে যেসব যেসব প্রোডাক্ট গুলা ক্যাশ হিসাবে খরচ হয়, যেসব প্রোডাক্ট গুলা ক্যাশ এক্সপেন্স হিসাবে খরচ হয়, এটা মাথায় রাখেন। যেসব প্রোডাক্ট গুলা ক্যাশ এক্সপেন্স হিসাবে খরচ হয় সেইটাকে আমরা বলতেছি হচ্ছে ডেপ্রিসিয়েশন। আপনি যখন ল্যান্ড হিসাব করবেন, ল্যান্ড কিন্তু আপনার ক্যাশ এক্সপেন্স হিসাবে প্রতি মাসে খরচ হয় না। ল্যান্ড হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। তো সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন হিসাবে নিয়ে আসি না, এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। আর সবসময় একটা জিনিস দেখবেন, যেগুলা ক্যাশ হিসাবে আপনি প্রতি মাসে কাউন্ট করতেছেন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেপ্রিসিয়েশন। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম করব এখন। এখানেও দেখেন সেম একই কোম্পানি, XYZ কোম্পানি, এটা আরেকটা প্রবলেম, যে লুকিং টু ইনভেস্ট ইন সাম নিউ মেশিনারি টু রিপ্লেস ইটস কারেন্ট ম্যানুফ্যাকচারিং ওয়ান। তার মানে ওরা কি করতেছে, XYZ কোম্পানি তার একটা মেশিন আছে যেটা প্রবলেম ক্রিয়েট করতেছে, সেটাও বদলাতে চায়। এখন এটা বদলানোর জন্য সে যে নিউ মেশিনটা আনবে, সেই মেশিনটার জন্য কস্টিংটা হচ্ছে 4,20,000 টাকা। এখন এই যে 4,20,000 টাকা যেটা আছে, এইটা দেখা গেল একটা অ্যানুয়াল রেভিনিউ নিয়ে আসলো 2 লক্ষ টাকা। একটা রেভিনিউ নিয়ে আসলো 2 লক্ষ টাকা এবং এটা খরচ হিসাবে কাউন্ট করলো 5 লক্ষ টাকা। তাহলে দেখেন, তার মানে দেখেন প্রতি মাসে সে 2,000 টাকা রেভিনিউ নিয়ে আসতেছে, কিন্তু এটার জন্য আবার খরচও আছে, মেশিনের মেইনটেনেন্স বাবদ অথবা অন্যান্য খরচ হিসেবে 50,000 টাকা খরচ আছে। তাহলে এখন দেখেন দ্য মেশিন ইজ এস্টিমেটেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 12 বছর। তার মানে 12 বছর হলো অর এস্টিমেটেড লাইফ এবং জিরো সেলভেজ ভ্যালু। ইন্টারেস্টিং পার্ট হলো 12 বছর পর যখন ওকে বিক্রি করবেন, ওর কাছ থেকে আপনি 1 টাকাও পাবেন না। তাহলে এটা কিন্তু খুব সহজ হিসাব। আপনি যখন ডেপ্রিসিয়েশন কাউন্ট করবেন, ডেপ্রিসিয়েশন কাউন্ট করলে কিন্তু ডেপ্রিসিয়েশনটা কি ছিল আপনার, যে টাকা ইনভেস্ট করেছেন মাইনাস যে টাকা সেলভেজ ভ্যালু ছিল, ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই সেলভেজ ভ্যালু। যেহেতু এখানে সেলভেজ ভ্যালু আপনার জিরো, তার মানে কিন্তু আপনি যেটা ইনভেস্ট করেছেন সেটাই আপনার ডেপ্রিসিয়েশন। আর আগেরটার মধ্যে কি ছিল, আমার সেলভেজ ভ্যালু থাকার কারণে সেলভেজ ভ্যালুটা কিন্তু বাদ হয়ে ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা কমে গিয়েছিল। তো আমরা এখান থেকে দেখি, দেখেন যদি আমার প্রোডাক্টটার ইকোনমিক লাইফ, মেশিনের ইকোনমিক লাইফ যদি 12 বছর আসে, তাহলে এইখান থেকে বছরে এক এক বছরে আমি রেভিনিউ পাবো কত, 2 লক্ষ টাকা করে।
তা আমি যদি হিসাব করি তাহলে আমার আমার দরকার কি এভারেজ অ্যানুয়াল ইনকাম আর একটা হলো এভারেজ ইনভেস্টমেন্ট, তাই না? আচ্ছা, আমরা এভারেজ ইনভেস্টমেন্টটা আগে করি। এভারেজ ইনভেস্টমেন্টটা কি, আমি কত টাকা খরচ করেছি? 4,20,000 টাকা খরচ করেছি। আমি যেহেতু 4,20,000 টাকা খরচ করেছি এবং স্যালভেজ ভ্যালুটা জিরো, আমাদের পার্টটা কি ছিল যে আমি যে টাকা ইনভেস্ট করেছি ডিভাইডেড বাই যে টাকা স্যালভেজ ভ্যালু ছিল সেটা ডিভাইডেড বাই 2টা হচ্ছে আমার অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। আর আমরা ডেপ্রিসিয়েশনে কি করেছিলাম? ইনভেস্টমেন্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। এটা সবসময় আমরা মাথায় রাখবো। এটা প্যাচ লেগে যেতে পারে অনেক সময়, বাট কনসেপ্টটা বুঝলে কিন্তু সহজে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এভারেজ ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম এখান থেকে। এখন আমাকে বের করতে হবে এভারেজ অ্যানুয়াল ইনকাম। এখন দেখেন আমাকে বলে দেওয়া হচ্ছে প্রতি বছর 2 লাখ টাকা পাবো। যেহেতু আমার 12 বছরের কথা বলা আছে, তাহলে 12 বছরের টোটাল কত টাকা ক্যাশ ইনফ্লো হবে আমার? তাহলে 2 লক্ষ টাকা যদি 1 বছর হয়, 12 বছরে আমার হবে হচ্ছে 2,40,000 টাকা। তাহলে আমার আরেকটা খরচ দেয়া আছে এখানে, দেখেন যে আমরা যেটা বলতেছিলাম আমার ইনকামটা কি। আমার ইনকামটা কিন্তু আমার নেট ইনকাম, যেটা নেট ইনকামটা কিন্তু আমার ক্যাশ ইনফ্লো অথবা গ্রস ইনকাম মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস এক্সপেন্স। এটা সবসময় মাথায় রাখতে হবে, আদার এটা কিন্তু আমার নেট ইনকাম হিসেবে কাউন্ট হবে। নেট ইনকাম যদি আমি হিসাব করি সবসময় মাথায় রাখবো নেট ইনকামটা হচ্ছে আমার যে টাকা গ্রস ইনকাম করতেছি অথবা আমার যেটা ক্যাশ ফ্লো, যে আমার ক্যাশ কত টাকা ঢুকতেছে মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস এক্সপেন্স, মানে ক্যাশ ইনফ্লো থেকে যত রকমের খরচ আছে সব যদি বাদ দেই তাহলে আমি আমার নেট ইনকামটা পাবো, নেট ইনকাম পার্টটা পাওয়া যাবে। এটা একটু মাথায় রাখবো আমরা। তো এখন দেখেন তাহলে আমি এখানে 24 লক্ষ টাকা 1 বছর ইনকাম করলাম। তাহলে আপনি হিসাব করে দেখেন প্রতি বছর আমার 50,000 টাকা করে খরচ আছে। তাহলে যদি 12 বছর হিসাব করি, 12 বছরে আমার 6 লক্ষ টাকা খরচ আছে। আবার ডেপ্রিসিয়েশন কি বলেছিলাম? ডেপ্রিসিয়েশনটা হলো যে আমি টোটাল যে ইনভেস্টমেন্টটা করেছি, টোটাল ইনভেস্টমেন্টটা ছিল এত টাকা এবং স্যালভেজ ভ্যালু ছিল 0। তাহলে ডেপ্রিসিয়েশন হলো ইনভেস্টমেন্ট মাইনাস স্যালভেজ ভ্যালু সমান সমান এত টাকা। তাহলে এই দুইটা যদি আমার খরচ হয়, এই দুইটা খরচ থেকে আমার এই ক্যাশ ইনফ্লো থেকে এই দুইটা খরচ যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি আমার নেট ইনকাম পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল এই 12 বছরে আমার 13 লাখ টাকার মতো প্রফিট আছে। আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমার তাহলে যদি আমার 12 বছরের ইনকাম থাকে, আমার দরকারটা কি? আমার দরকার হলো প্রতি বছর এভারেজ অ্যানুয়াল ইনকামটা কত। তাহলে এভারেজ অ্যানুয়াল এটা যদি হয় তাহলে এটাকে আমরা জাস্ট সিম্পলি 12 দিয়ে ভাগ করে অ্যানুয়াল ইনকামটা পেয়েছি। তাহলে দেখেন অ্যানুয়াল ইনকাম পেলাম, অ্যানুয়াল ইনভেস্টমেন্ট আগেই বের করেছি, জাস্ট ফর্মুলা দিয়ে আমি দেখা গেল যে আমার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন যেটা আছে সেটা 54.76। তো এখানে আমরা একটা জিনিস দেখেছি উইথ স্যালভেজ ভ্যালু, এখানে আমরা দেখেছি হচ্ছে উইথাউট স্যালভেজ ভ্যালু। আরেকটা ডিফারেন্স আছে, এখানে শুধুমাত্র ডেপ্রিসিয়েশন ছিল, এখানে কিন্তু কোন রকম আদার এক্সপেন্স ছিল না। এখানে কিন্তু আদার কোন রকম এক্সপেন্স ছিল না, কিন্তু এখানে কিন্তু আদার এক্সপেন্স ছিল। সো দুইটা যদি আপনারা ব্লেন্ডেড করেন, দুইটা ব্লেন্ডেড করলে দেখতে পারবেন যে আসলে ওভারঅল সিনারিওটা কি। তার মানে যত রকম আমি এখানে হয়তো একটা এক্সপেন্স দিয়েছি, এরকম যদি আরো 5টা এক্সপেন্স দিয়ে দেই, 5টা এক্সপেন্স দিলে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে পরীক্ষার সময় যে আসলে এক্সপেন্স কত রকমের আছে। আর আমি এরকমও দিতে পারি যে আপনি ল্যান্ডে ইনভেস্ট করেছেন, যে আমি এখানে মেশিনের কস্ট এতটুকু, আমি এখানে আপনাদের বলে দিতে পারি যে ল্যান্ডের জন্য এডিশনাল হয়তো 5 লক্ষ টাকা খরচ করেছি। সো ল্যান্ডের ইনভেস্টমেন্ট কিন্তু কখনোই ডেপ্রিসিয়েশনের মধ্যে যায় না। তো আমি যদি ল্যান্ডের ইনভেস্টমেন্ট দিয়ে দেই আপনাদেরকে, পাশাপাশি মেশিন ইনভেস্টমেন্ট দিয়ে দেয়, তাহলে ডেপ্রিসিয়েশন কিন্তু শুধুমাত্র মেশিনের ইনভেস্টমেন্টেই হবে, ল্যান্ডের ইনভেস্টমেন্টে কিন্তু কোনো ডেপ্রিসিয়েশন হয় না, এটা মাথায় রাখবেন। সো ক্লিয়ার? কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, আমরা এগিয়ে যাচ্ছি তাহলে। এখানে দেখেন আরেকটু ইন্টারেস্টিং পার্ট, এখানে তো আমরা একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করলাম। এখন যদি এরকম হয় যে আমার এখানে দুইটা প্রজেক্টের ডাটা দেওয়া আছে, প্রজেক্ট 1, প্রজেক্ট বি। তো প্রথম প্রজেক্টের ইনভেস্টমেন্ট, দ্বিতীয় প্রজেক্টের ইনভেস্টমেন্টের ভ্যালু দেওয়া আছে যে প্রথম প্রজেক্টে 25,000 টাকা লাগবে, দ্বিতীয় প্রজেক্টে 37,000 টাকা লাগবে। প্রথম প্রজেক্ট এবং দ্বিতীয় প্রজেক্ট দুইটারই ইকোনমিক লাইফ হচ্ছে 5 ইয়ার্স। তো এখানে দেখেন ইন্টারেস্টিং পার্ট,
এখানে কিন্তু আমাকে বলে দেওয়া আছে নেট আর্নিংস আফটার ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স, মানে সব রকম খরচ বাদ দিয়ে আমি নেট আর্নিং এর কথা এখানে বলেছি। দেখেন নেট আর্নিং, এখানে কিন্তু ইন্টারেস্টিং বাট আরো সুবিধা হয়েছে আপনার, এখানে কোনো রকম স্যালভেজ ভ্যালু দেওয়া নাই। আবার এখান থেকে ডেপ্রিসিয়েশন আগে বাদ দিয়ে তারপরে এখানে শুধুমাত্র আমার ইনকামটা দেওয়া আছে। তার মানে এখান থেকে কিন্তু খুব সহজে আপনি কি করতে পারবেন, খুব সহজে আপনি প্রজেক্ট এর জন্য যে এআরআর যেটা আছে সেটা বের করবেন, প্রজেক্ট এ। প্রজেক্ট বি এর জন্য যে এআরআরটা আছে সেই প্রজেক্ট বি এর জন্য আপনি এআরআরটা বের করবেন। করার পরে আমরা দেখতে চাই যে কোন প্রজেক্ট, এখানে বলে দেওয়া আছে যে ডিজায়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 12%, যে আপনার মিনিমাম আইআরআর 12% আমাকে থাকতে হবে, 12%-এর নিচে হলে প্রজেক্ট অ্যাকসেপ্ট করা যাবে না। দেখেন দুইটা প্রজেক্ট কিন্তু দেওয়া আছে, আবার কিছুক্ষণ আগে কিন্তু আমরা বলেছি দুইটা প্রজেক্ট মধ্যে থেকে যদি আমি সিলেক্ট করতে বলি যে যেটার বেশি হবে, ধরে নিচ্ছি এটারটা বেশি এটারটা কম, তাহলে হিসাব অনুযায়ী কিন্তু এটা সিলেক্ট হওয়ার কথা, কিন্তু আবার বলে দেওয়া আছে 12%। যদি এরকম হয় যে এটা 10% আছে এটা 11% আছে, কিন্তু যেহেতু 12% তাহলে কিন্তু দুইটার কোনোটাই আমি সিলেক্ট করতে পারবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার দুইটা 10% 11% দেয়া আছে, আমি তো কিছুক্ষণ আগে বলেছি যে স্যার তো বলছে যে যেটার আর বেশি সেটা সিলেক্ট করতে হবে, কিন্তু একটা মিনিমাম যেটা কিন্তু আয়ার এর চাইতে বেশি হবে। সো এটা একটু মাথায় রাখবো, এই ধরনের ট্র্যাপ পরীক্ষার মধ্যে দেওয়া থাকতে পারে। সো এখানে হয়তো খুবই সিম্পল একটা আপনাদের এক্সাম্পল দেখালাম, আর আগের যে তিনটা দেখালাম এই তিনটা থেকে বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষায় আশা করি প্র্যাকটিস করলে পারবেন। আচ্ছা, নেট প্রেজেন্ট ভ্যালু এটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, প্রফিটেবল ইন্ডেক্স দেখিয়েছিলাম, ডিসকাউন্টেড পেব্যাকটাও দেখিয়েছিলাম। আচ্ছা, এখানে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটা আছে সেটা আজকে একটু দেখব। সো আমরা যেটা বলেছিলাম যে নেট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে যে আমরা একটা রেট, যে রেটের যদি আমরা যেটা বলছিলাম যে ডিসকাউন্ট রেট, যে প্রতি বছর 10% হারে যদি টাকার অবমূল্যায়ন হয় তাহলে আজকের যে 100 টাকা আছে, আমার যেহেতু প্রোডাক্টটা অথবা প্রজেক্টের ইকোনমিক লাইফ বলতেছে অথবা মেশিনের ইকোনমিক লাইফ বলছি 5 ইয়ার্স, ইন দ্যাট সেন্স 5 বছর পরে যে ইনকামটা করব সেটা আসলে কি 100 টাকাই থাকবে না কত পার্সেন্ট হারে কমবে, ধরে নিচ্ছি এটা প্রতি বছর 10% হারে কমবে। তাহলে প্রতি বছর যদি 10% আকারে কমতে থাকে তাহলে ধরে নিচ্ছি 5 বছর পর একটা ভ্যালু আসবে। তো আমাদেরকে এমন একটা ভ্যালু চুজ করতে হবে যে 5 বছর পরে, এখন যে আমি 100 টাকা ইনভেস্ট করব 5 বছর পরেও ওইটা 100 টাকার সমমূল্যায়ন হবে, যে টাকার অবমূল্যায়নটা কিরকম হলে যে আপনি যে ইনকামটা করতেছেন সেই আজকের ইনকাম, আজকের ইনভেস্টমেন্ট এবং এই 5 বছরের যে ইনকাম সেটা সমান হবে। তার মানে দেখেন এই যে টাকার অবমূল্যায়ন হওয়ার পরেও 5 বছর পরে আপনার টোটাল ইনকামটা 100 টাকাই থাকবে। আর আজকের দিনে 2025 সালে এসে আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন, টাকার অবমূল্যায়ন হওয়ার পরেও 5 বছর পর আপনার সেই ভ্যালুটা হবে হচ্ছে 100 টাকা। তাহলে ওই পার্সেন্টেজটা কত? এই পার্সেন্টেজটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। মানে যে পার্সেন্টেজে আপনার টাকার অবমূল্যায়ন হলে আজকের 100 টাকা 5 বছর পরেও 100 টাকাই থাকবে। আপনি হয়তো ইনকাম বেশি করেছেন, হয়তো ইনকাম 150 টাকা করছেন, কিন্তু ডিসকাউন্টেড রেটের কারণে সেই ইনকামটা হয়ে দাঁড়াইছে 100 টাকা, সেটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো এই ইন্টারনাল রেট অফ রিটার্নের জন্য যে ফর্মুলাটা আছে সেটাকে আমরা বলতেছি এইরকম, যে ভ্যালুর জন্য নেট প্রেজেন্ট ভ্যালুটা, যে ডিসকাউন্টিং রেটের জন্য আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা জিরো হবে, নেট প্রেজেন্ট ভ্যালুটা জিরো হয়, সেই ভ্যালুটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর যে ফর্মুলাটা বের করেছিলাম, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, প্রিভিয়াসলি আপনারা হয়তো ভুলে গেছেন, আমি একটু মনে করে দিচ্ছি আপনাদেরকে আরেকবার, যে আমি আজকে হয়তো 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, আজকের ভ্যালু 1 লক্ষ টাকা, এবং প্রথম বছর 30,000 টাকা আমার এসেছে, দ্বিতীয় বছর 35,000, এইভাবে এই 4 বছরে প্রত্যেক বছরে আমার একটা ইনকাম হয়েছে। তাহলে আমি ধরে নিয়েছি 10% যদি টাকার অবমূল্যায়ন হয় তাহলে প্রথম বছর আমার এই টাকাটা ইনকাম হয়েছে, দ্বিতীয় বছর এই টাকাটা ইনকাম হয়েছে, তৃতীয় বছর এই টাকাটা, চতুর্থ বছর এই টাকাটা। তাহলে প্রথম বছর যে টাকাটা আছে এটাকে আমরা কিভাবে ফর্মুলার মধ্যে ফেলবো? আমাদের ফর্মুলা যেটা ছিল, ফর্মুলাটা খুব সহজ। প্রথম বছরের জন্য আমার ডিসকাউন্ট রেট হচ্ছে 1 প্লাস আইআরআর, দ্বিতীয় বছরের জন্য যে ভ্যালুটা আছে 1 প্লাস আর, যেহেতু দ্বিতীয় বছর,
তৃতীয় বছরের জন্য 1+r⁻³ মানে থার্ড ইয়ার, চতুর্থ বছরের জন্য 1+r⁴ এইভাবে করে যত বাড়তে থাকবে, যদি 12 বছর হয় সেম একইভাবে 1+r⁻12 দিয়ে আমার ডিসকাউন্টেড ফ্যাক্টর হবে। এইভাবে কিন্তু আমরা আমার এই ক্যালকুলেশনটা করে তারপরে যে কি করেছিলাম, আমরা আমাদের এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বের করে নিয়ে আসছিলাম, তাই না? এখানে আমি জানতাম যে এই ভ্যালুটা হচ্ছে 10%। আর ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা আমি জানি না, এই ভ্যালুটাই আমাকে বের করতে হবে, যে ভ্যালুর জন্য এইটা যেহেতু আমার ইনকাম, এই ইনকামটা আমার ইনভেস্টমেন্টের সমান হবে যে ভ্যালুটার জন্য, সেই ভ্যালুটাই হচ্ছে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমরা এখানে খুব সহজভাবে এটা করতে পারি। আমরা আমাদের ক্যালকুলেটর যদি ইউজ করি, আমাদের ক্যালকুলেটরে এই ফর্মুলাটা বসিয়ে আমরা ক্যালক ভ্যালু ইউজ করতে পারি। আমরা আপনারা হয়তো যে অনেকেই জানেন ক্যালকুলেটরে কিভাবে প্রবলেম সলভ করতে হয় অথবা ইকুয়েশন সলভ করতে হয়। এটা একটা যেহেতু চতুর্ঘাত সমীকরণ হবে, এই সমীকরণটা আপনারা হয়তো সলভ করে আর এর মান বের করে ফেলতে পারেন। খুব সিম্পল হিসাব, ঠিক আছে? এইখান থেকে আমরা যেটা করতে পারি, এই পার্টটুকু আমরা আমাদের ক্যালকুলেটরের মধ্যে বসিয়ে ক্যালক চেপে যেভাবে ইকুয়েশন সলভ করে ঠিক সেইভাবে আর এর ভ্যালুটা আমরা বের করে নিতে পারি। বের করে নিলে আর এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমরা বলতেছি হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। আচ্ছা, এই ইন্টারনাল রেট অফ রিটার্নটা কেন দরকার? ইন্টারনাল রেট অফ রিটার্নটা হচ্ছে, যদি আমাদের রিস্কি প্রজেক্ট হয় তাহলে আইআর এর ভ্যালুটা 15 থেকে 30 পর্যন্ত নিতে হবে। তার মানে আইআর এর ভ্যালুটা বেশি হতে হবে। তার মানে দেখেন ডিসকাউন্টিং রেটটাকে আমার কি করতে হবে, বেশি ধরে নিতে হবে, ঠিক আছে? এখন দেখেন সিম্পলি আরেকটা জিনিস আমরা যদি চিন্তা করি, দেখেন রিস্কি প্রজেক্ট কোনগুলো? ধরেন আপনি এমন একটা প্রজেক্ট নিতে যাচ্ছেন যেটা হয়তো ধরে নিচ্ছেন 5 ইয়ার্স ইকোনমিক লাইফ, কিন্তু আসলে ধরেন আপনি একটা টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, মোবাইলের টেকনোলজি নিয়ে। সো মোবাইলের টেকনোলজি অথবা সফটওয়্যার টেকনোলজি এখন যে পরিমাণ আপডেটেড হচ্ছে, এখন যদি বলেন যে এই প্রজেক্টটা আপনি 10 ইয়ার্স, একটা প্রজেক্ট 10 বছর ধরে আপনি এটা ডেপ্রিসিয়েশন ইউজ করবেন। তো এখন যেটা দেখা যাবে যে 10 বছর ধরে যদি করেন একটা সফটওয়্যার প্রজেক্ট অথবা একটা ল্যাঙ্গুয়েজ কি এতদিন ধরে আসলে থাকবে এখন? তো এই ধরনের রিস্কি প্রজেক্ট গুলোর মধ্যে যেখানে ভোলাটাইল নেচার এবং কন্টিনিউয়াস চেঞ্জিং এনভায়রনমেন্ট আছে, সেই সব জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের আইআর এর ভ্যালুটা 15 থেকে 30% অথবা মোর দেন দ্যাট থাকাটা উচিত। লেস রিস্কি প্রজেক্ট, ধরেন আপনি একটা আটা ময়দা সুজির ফ্যাক্টরি দিলেন, আপনি ধরেন একটা প্রোডাক্ট দিলেন কনজিউমার গুডস মানে হচ্ছে যে আপনি প্রতিদিন আপনি এটা ব্যবহার করেন এবং কাস্টমার যারা আছে তারা এই প্রোডাক্টটা ইউজ করবেই, সেটাকে আমরা বলতেছি হলো লেস রিস্কি প্রজেক্ট। ইন দ্যাট সেন্স আপনার আইআর এর ভ্যালু 8 থেকে 15% পর্যন্ত আমরা একসেপ্ট করতে পারি। আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা এই যে আইআরআর যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটার সাথে কিন্তু অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা রিলেটেড। আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে আমি এইখান থেকে যদি লেস রিস্কি প্রজেক্ট এইটা নেই, যে 8 থেকে 15% পর্যন্ত যদি আমরা আইআরআর নেই, তাহলে এই আইআরআর ভ্যালুর উপরে, এই আইআরআর ভ্যালুর চাইতে এআরআর এর ভ্যালুটা বেশি হতে হবে। তার মানে অ্যাকাউন্টিং রেটিং এর রেট অফ রিটার্নের ভ্যালুটা অবশ্যই এই আইআরআর এর চাইতে বেশি হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করতে পারবো না। ধরে নেন আমরা আইআরআর সিলেক্ট করলাম হচ্ছে 20%, তাহলে আমার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কিন্তু 20% এর চাইতে বেশি হইতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রজেক্ট অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে? সো এই ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? রাকিবুল ইসলাম রাহি, শুনতে পাচ্ছেন আমাকে? রাকিবুল ইসলাম রাহি, মোহাম্মদ মানিক, শুনতে পাচ্ছেন? মোহাম্মদ মানিক, আচ্ছা। আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এই দুইটার মধ্যে সম্পর্কটা কি আসলে? মানিক, মানিক কি শুনতে পাচ্ছেন আমাকে? নাইম, শুনতে পাচ্ছেন আমাকে? নাইম,
নাইম শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এই দুইটার মধ্যে সম্পর্কটা কি? সরি স্যার, কোশ্চেনটা আবার একটু করতেন যদি। বললাম আমরা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বের করেছি এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করেছি। এই দুইটার দুই রকম ভ্যালু পাবো আমরা। এই দুইটা ভ্যালুর উপর বেস করে আমরা কিভাবে প্রজেক্টের ডিসিশন নিতে পারি? স্যার এটা বুঝতে পারিনি আমি। আবিদ, আবিদ কি শুনতে পাচ্ছেন আবিদ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ইন্টারনাল রেট অফ রিটার্নের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের যে ভ্যালুটা আছে এই দুইটা কি একটা একটার সাথে কোনোভাবে সম্পর্কিত? আচ্ছা স্যার, আবিদ কি বলতে শুনতে পারবেন? পাচ্ছেন? বলতে পারলাম না। ওকে, দ্যাটস ফাইন। রিফাত শুনতে পাচ্ছেন আমাকে? রিফাত, রিফাত কি শুনতে পাচ্ছেন আমাকে? মারুফ কি আছেন? মারুফ? হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এই দুইটা কি জিনিস বুঝতে পারছেন? স্যার ক্লিয়ার বুঝতে পারি নাই, একটু আরেকবার যদি রিপিট করতেন ভালো হতো। আচ্ছা, এখন ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস না করতাম তাহলে কি এইভাবে না বুঝে থাকতেন নাকি? স্যার তখন থেকে স্লাইডে তাকায় আছি কিন্তু বুঝতেছি না। না বুঝলে তো জিজ্ঞেস করতে হবে নাকি? জি স্যার, সরি স্যার। আচ্ছা, স্বাধীন, স্বাধীন ভৈরম, স্বাধীন কি শুনতে পাচ্ছেন আমাকে? স্বাধীন? ইসরাত জাহান শিমলা, ইসরাত জাহান শিমলা শুনতে পাচ্ছেন? দীপ্তপাল আছেন? দীপ্তপাল? জি স্যার। আচ্ছা, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বুঝতে পেরেছেন? স্যার কিছুটা বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন বলেন? মানে স্যার, ইন্টারনাল রেট অফ রিটার্নটা স্যার কি ক্যাশ ফ্লোর উপর আর কি মানে কাজ করা হয়, আর হচ্ছে স্যার অ্যাকাউন্টিং যে ইয়েটা আছে রেট অফ রিটার্ন, ওটা স্যার আর কি মানে অ্যাকাউন্টিং প্রফিটের উপর আর কি বেস করে ইয়া করা হয়। আচ্ছা, এটুকুই বুঝছেন নাকি? জি স্যার, মানে দুটার মধ্যে স্যার সম্পর্ক হচ্ছে স্যার মানে দুটো তো আমার মানে ইয়া বিজনেসের রিটার্নের উপর মানে কাজ করে স্যার, এইটুকু আর কি বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যদি একটা রাস্তার লোক এসে জিজ্ঞেস করি সেও একই কথাই বলবে। প্রত্যেকে ক্যামেরাটা অন করেন তো, যারা যারা আছে প্রত্যেকে ক্যামেরাটা অন করেন। যারা ক্যামেরা অন করবেন না একজন অ্যাটেন্ডেন্স পাবেন না ক্লাসের। যারা যারা ক্লাসে আছেন প্রত্যেকে ক্যামেরাটা অন করেন। যারা যারা ক্লাস করছেন প্রত্যেকে ক্যামেরাটা অন করেন। যারা যারা ক্যামেরা অন করবেন না তারা একজনও আজকে অ্যাটেন্ডেন্স পাবেন না। স্যার আমি একটু বাইরে আছি, ক্যামেরাকে অন করবো? যে বাইরে আছেন দয়া করে ক্লাসে অ্যাটেন্ড করবেন না, ক্লাস ক্যান্সেল করে বের হয়ে যান।
যারা যারা ক্যামেরা অন করেছেন তাদের নামটা আমি নোট করে নিচ্ছি। যারা তারাই শুধুমাত্র আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্সটা পাবেন, বাকি যারা আছেন একজন অ্যাটেন্ডেন্স পাবেন না। আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন প্রত্যেকে ক্যামেরাটা অন রাখবেন, ঠিক আছে? আমরা আমাদের অনেকগুলো ক্যালকুলেশন শিখলাম, সেগুলো আমাদের প্রজেক্ট ফিজিবিলিটির জন্য প্রত্যেকটা ফর্মুলা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পার্টি আমাদেরকে টেক কেয়ার করতে হবে যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো। আমরা যদি একটা রিয়েল লাইফ কেস স্টাডি দেখি, আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সেগুলোতে আমরা থিওরি দেখলাম অথবা ম্যাথমেটিক্স দেখলাম, এটা আমাদের একটা যদি কেস স্টাডির সাথে আমরা রিলেট করি, কেস স্টাডির সাথে রিলেট করলে আমরা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। সো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা যদি একটা কেস স্টাডি চিন্তা করি এরকম যে একটা প্রজেক্ট হবে, সেই প্রজেক্টটা আসলে ফিজিবল কিনা আমরা এই ডাটাগুলোর উপরে বেস করে একটু চেক করব। তো এখন কি বলা আছে কেস স্টাডির মধ্যে দেখেন যে an industry facility is considering investing in a rooftop solar panel array to reduce its electricity cost. তার মানে একটা ইন্ডাস্ট্রি চাচ্ছে তার ইন্ডাস্ট্রির একটা রুফটপ সোলার প্যানেল একটা সিস্টেম চালু করার জন্য, চালু করতে চাচ্ছে কি জন্য? কারণ যেহেতু সোলার এনার্জির কস্ট অনেক বেশি। আমরা যদি আরইবির কথা চিন্তা করি, আরইবির পার ইউনিট কস্ট পড়ে হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রায় 12 টাকার মতো। আর আমি যদি সোলারের কথা চিন্তা করি সেটাতে পার ইউনিট কস্ট পড়ে 5 টাকা করে। যদিও ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা হাই, ইন দ্যাট সেন্স আমরা কিন্তু যেটা করতে পারি, আমরা কিন্তু চিন্তা করতে পারি যে অপারেশন কস্ট সোলারের ক্ষেত্রে কিন্তু 5 টাকা পার ইউনিট, কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক হাই, কারণ একটা অনেক বড় ইনভেস্ট করে আমাকে সোলার প্যানেলটা আমাকে ইনস্টল করতে হচ্ছে। পাশাপাশি আমরা যদি আরইবি লাইনের কথা চিন্তা করি অথবা ইন্ডাস্ট্রিয়াল লাইনের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ডাইরেক্ট হয়তো লাইন নিয়ে নিলে আমরা আমাদের আরইবি লাইন নিয়ে দেখেন, আমি আপনাদের ক্লাস নিব কিভাবে? এখন কন্টিনিউয়াস একজনের পর একজন জয়েন করতে চাচ্ছেন, আমি ক্লাস নিব আপনাদের না আপনাদের এক একজনকে জয়েন করাবো? মানে একদম রিডিকুলাস আপনাদের মধ্যে এক একজন এক একটা সিনিয়র হচ্ছেন, আপনারা কোনো ম্যাচুরিটি নাই আপনাদের। কন্টিনিউয়াস একজনের পর এখন 9:15 বাজে, 9:20 বাজে, এখন আপনারা একজনের পর একজন জয়েন করতেছেন। এই যে সোলার প্যানেলটার কথা বললাম, এই সোলার প্যানেলটা বসাতে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা ধরে নিচ্ছি 2.5 লক্ষ টাকার মতো। এবং এই 2.5 লক্ষ টাকা যেটা আছে, এই 2.5 লক্ষ টাকার মধ্যে আমরা যে সোলার প্যানেলটা বসাবো, সোলার প্যানেলটা যেহেতু আমার একটা ডিসি অপশন, সোলার কি জেনারেট হয়? ডিসি জেনারেট হয়। সেই ডিসি থেকে, বাট আমরা যখন ইউজ করতে গেলে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদের এসি অ্যাপ্লিকেশন। সো দ্যাটস ওয়াই ডিসি জেনারেট করতেছি। যদি আমি ইউজ করতে যাই তার মানে ডেফিনেটলি এসি করতে হবে। ইন দ্যাট সেন্স আমাদের কিন্তু ইনভার্টার লাগে। ইনভার্টারের পাশাপাশি আমাদের কিছু জিনিস লাগে, যে আমি যে এই যে ডিসি থেকে এসি কনভার্ট করছি অথবা সোলার থেকে যে জেনারেটটা করতেছি, আসলে কতটুকু চার্জিং অথবা ম্যাক্সিমাম কত চার্জিং কারেন্টে আমি আমার ইনভার্টারটা, অথবা যদি আমার অফ গ্রিড হয় তাহলে আমি যদি ব্যাটারি চার্জ করতে চাই তাহলে কি পরিমাণ সিস্টেম লাগবে, যদি অন গ্রিড হয় তাহলে আমি এটা কি নেট মিটারিং অথবা ডাইরেক্ট গ্রিডের সাথে কানেক্ট করে ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করবো কিনা, সেই জিনিসগুলোর জন্য কিন্তু আমার বিভিন্ন হার্ডওয়্যার থাকে, বিভিন্ন সফটওয়্যার থাকে।
সো ধরে নিচ্ছি এই 2.5 লাখ টাকার মধ্যে আমার সোলার প্যানেল আছে, ইনভার্টার আছে যেটা ডিসি কেসি করছে, পাশাপাশি নেট মিটারিং সিস্টেম যেটা আমার দরকার, পাশাপাশি যদি আমি ব্যাটারি চার্জ করতে চাই সেই অপশন থাকবে, এবং পাশাপাশি ওভারঅল ইনভেস্টমেন্টের যে কস্টিং যেটা আছে সেই সব সহ আমার 2.5 লাখ টাকার মতো লাগবে। এবং ধরে নিচ্ছি যে এই সোলার প্যানেল থেকে আমি 8 বছর পর্যন্ত আমি একটা লেভেলে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং এই 8 বছর পরে আমরা যেটা বললাম স্যালভেজ ভ্যালু, যেটাকে যদি আমরা ভাঙ্গারি হিসেবে অথবা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে চাই তাহলে এখান থেকে আমি 15,000 টাকার মতো পাচ্ছি। তো এখন দেখা গেল যে অ্যানুয়াল ক্যাশ ফ্লো যদি আমরা হিসাব করি, যে এই প্রজেক্টটা হিসাব করছে যে প্রতি বছর 60,000 টাকা করে কোম্পানিকে ইলেকট্রিসিটি বিল সেভ করবে। তার মানে আপনি চিন্তা করে দেখেন যে প্রতি বছর আপনি 60,000 টাকা করে ইলেকট্রিসিটি বিল সেভ করবেন, এবং এই 60,000 টাকা সেভ করার জন্য আপনার এইটার জন্য একটা এডিশনাল মেইনটেনেন্স এবং ইন্স্যুরেন্স কস্ট আছে 5,000 টাকার মতো। আর এই কোম্পানি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা হার্ডল রেট যেটা, সেটা হলো 10%। 10%টাকে যেটাকে বলতেছি আমরা হার্ডল রেট, মানে হচ্ছে যে এমন একটা রেট যে রেটের নিচে আমি কখনো একসেপ্ট করব না। সেটা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও হতে পারে, সেটা ইন্টারনাল রেট অফ রিটার্ন হতে পারে। সো হার্ডল রেট মানে হচ্ছে এমন একটা রেট যে রেটটা কি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও হতে পারে, ইন্টারনাল রেট অফ রিটার্নও হতে পারে। দুইটার কোনোটাই 10%-এর নিচে হলে এই কোম্পানি প্রজেক্টটাকে একসেপ্ট করবে না। তার মানে দেখেন আমার এখানে স্যালভেজ ভ্যালু দেওয়া আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে, ক্যাশ ফ্লো দেওয়া আছে, কি কি খরচা আছে সেটাও দেওয়া আছে, এবং একটা এক্সপেকটেশনও দেওয়া আছে যে আসলে আমার কতটুকু রেট অফ রিটার্নটা আমার থাকা দরকার। তো এখন দেখেন এই যে ইনভেস্টমেন্টটা করলাম, এখানে বলা হয়েছে যে মেশিনের যে ডেপ্রিসিয়েশনটা আছে একটা স্ট্রেট লাইন বেসিসে, এবং এটা একটা স্যালভেজ ভ্যালু কনসিডার করতে হবে। স্ট্রেট লাইন বেসিসটা কি, যেমন ধরেন যে আমরা যেটা বললাম যে একটা মেশিনের ইনভেস্টমেন্টটা যদি ধরেন 2.5 লাখ টাকা আছে, আমরা মোস্ট অফ দ্য কেসে এটাকে স্ট্রেট লাইন হিসাবে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করি। কিভাবে স্ট্রেট লাইন হয়? স্ট্রেট লাইনটা সিম্পল হিসাব, যেমন আপনি এই যে আমার 2.5 লাখ টাকা আছে, এটা আমি ইনভেস্ট করলাম, এইটাকে এবং এটা বিক্রি করার পরে কত পাবো? 15,000 টাকা পাবো। তার মানে এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা যখন আমরা বাদ দিব, এই ভ্যালুটা থেকে যখন এই ভ্যালুটা আমরা বাদ দিচ্ছি, এই ভ্যালুটা বাদ দিলে যে ভ্যালুটা থাকে সেটাকে স্ট্রেট মানে কি, জাস্ট সিম্পলি 5 বছর, যেহেতু আমার লাইফ কত বলে দেওয়া আছে 8 বছর না, তার মানে এইটাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে স্যালভেজ ভ্যালু বাদ দিলে এটাকে যদি আমি 8 বছর দিয়ে ভাগ করে দিই, জাস্ট স্ট্রেট ভাগ করে দিয়েছি, এটার মধ্যে কিন্তু আর কিছু নাই, ডিসকাউন্ট রেট নাই, নাথিং, কিছু নাই, ইন্টারেস্ট নাই, কিছু নাই, জাস্ট যে ভ্যালুটা আছে সেটাকে স্ট্রেট তার লাইফ দিয়ে ভাগ করে দিয়েছে, সেটাকে বলতেছে আমার স্ট্রেট লাইন মেথড। সেখানে কিন্তু আপনাদের আমরা যখন প্রজেক্ট করি, প্রজেক্টের মধ্যে কিন্তু খুব সবসময় বলে দেওয়া থাকে যে স্ট্রেট লাইন বেসিসে অথবা অ্যাকাউন্টিং অথবা অনেক সময় কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটও থাকে, যে আপনি যে ভ্যালুটা নিচ্ছেন সেই ভ্যালুটা প্রতি বছর বছর বাড়বে। আবার অনেক সময় ডিসকাউন্টেড রেটে দেওয়া থাকে যে আপনি যে ভ্যালুটা নিচ্ছেন সেটা যেহেতু কন্টিনিউয়াস কমতে পারে ভ্যালুটা, সেই ভ্যালুটা হতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসে আপনারা যেহেতু খুব বেসিক পর্যায়ে পড়ছেন, আমরা স্ট্রেট লাইন কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, আমরা খুব কমপ্লেক্সে যাচ্ছি না আপাতত। এখন দেখেন আমাকে এই সিস্টেম থেকে আমাকে বের করতে দেখতে হবে যে আমি যে প্রজেক্টটা করতে চাই এই প্রজেক্টটা আসলে ফিজিবল কিনা। সো এখান থেকে কিন্তু একটু খুব সহজেই বোঝা যাচ্ছে, দেখেন যে আমি ইনিশিয়ালি ইনভেস্ট করলাম 2.5 লাখ টাকা, প্রতি বছর আমি 60,000 টাকা করে পাচ্ছি, তাহলে 25,000-কে 60,000 টাকা যদি ভাগ দিই তাহলে কিন্তু মোটামুটি দেখা গেল 4 থেকে 4 বছরের কিছু বেশি সময়ই কিন্তু এটা টাকাটা আমার রিটার্ন চলে আসার কথা, একদম একদম সহজ যদি বাংলা ভাষায় দেখি। তার মানে কিন্তু এইটা একদম খালি চোখে দেখা যাচ্ছে এখান থেকে কিছু গেইন আসতে পারে, বাট আমরা এখন ফাইন্যান্সের ভাষায় দেখতে চাই যে আসলে এটা ফিজিবল কিনা। এখন দেখেন আমরা প্রথমে যেটা বের করবো সেটাকে আমরা বলতেছি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। তো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নকে আমরা আমাদের আজকের ক্লাসে কিছুক্ষণ আগে যেটা শিখলাম যে আমার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা হচ্ছে আমার যে অ্যানুয়াল যে প্রফিটটা আছে আর অ্যানুয়াল যে ইনভেস্টমেন্টটা আছে এইটার যে অনুপাতটা আছে সেটার থেকে আমরা কি করতে পারি, আমরা আমাদের অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা বের করতে পারি। সো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট যেটা, যেহেতু আমরা এই পার্টটা খুব সহজেই পারি, অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা কি, খুব সহজ, ইনভেস্টমেন্ট প্লাস আমার যে স্যালভেজ ভ্যালু আছে, ইনভেস্টমেন্ট এবং স্যালভেজ ভ্যালু এই দুইটার যেটা অ্যাভারেজ ভ্যালু আছে সেই অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা কি বলছি, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। জাস্ট সিম্পল হিসাবে আমরা কি করেছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2 থেকে আমরা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম, খুব সহজ। অ্যানুয়াল প্রফিট যদি আমরা চিন্তা করি, আমরা এখানে হিসাব করে দেখেন আমার এখানে কি আছে, ক্যাশ ফ্লো দেওয়া আছে প্রতি বছর 60,000 টাকা। তাহলে আমরা যদি হিসাব করি আমার ইকোনমিক লাইফ কত, 8 বছর, তাহলে 8 বছরের জন্য আমার যে ডেপ্রিসিয়েশন যেটা আছে, দেখেন যে আমি এখানে ডেপ্রিসিয়েশন বের করলাম কত,
ডেপ্রিসিয়েশন যখন বের করবো 2.5 লক্ষ টাকা ছিল ডেপ্রিসিয়েশন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এখান থেকে আমরা স্যালভেজ ভ্যালু বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কি 8 বছরের ডেপ্রিসিয়েশন পেলাম, এটাকে 8 দিয়ে ভাগ করে ওই বছরের ডেপ্রিসিয়েশনটা বের করে নিলাম। এখন দেখেন এইখান থেকে ডেপ্রিসিয়েশন বের করলাম, তারপরে কি করব, আমার কিন্তু বের করতে হবে নেট প্রফিটটা বের করতে হবে। নেট প্রফিট কোত্থেকে পাবো? নেট প্রফিট পাবো হলো আমার এখানে যে ইনকাম যেটা আছে, ইনকাম থেকে সকল খরচ বাদ দিয়ে দিব। তো আমরা এখানে বলতেছি ইনকাম মানে কি, যে প্রতি বছর 60,000 টাকা করে সেভিং হচ্ছে। আমি বলে নিয়েছি যে ইলেকট্রিসিটি বিল 60,000 টাকা সেভিং হচ্ছে। ইলেকট্রিসিটি বিল যদি 60,000 টাকা সেভিং হয়, এবং এখানে বলে দেওয়া আছে দেখেন যে 5,000 টাকা এটার জন্য একটা মেইনটেন্স খরচ আছে, তাহলে এটা একটা এক্সপেন্স। তাহলে এই 60,000 থেকে এই 5,000 টাকা এক্সপেন্স বাদ দিব, প্লাস মাইনাস আমরা যে ডেপ্রিসিয়েশনটা বের করেছি সেই ডেপ্রিসিয়েশনটাও বাদ দিব, কারণ এটা তো কস্ট। তার মানে এই প্রফিট আমার এখানে যে সেভিংসটা আছে, সেভিংস থেকে আমি মেইনটেনেন্স কস্ট এবং ডেপ্রিসিয়েশন কস্ট দুইটা যদি বাদ দেই, তাহলে আমি অ্যানুয়াল প্রফিটটা পাচ্ছি, অ্যানুয়াল নেট প্রফিটটা পাচ্ছি। তাহলে আমি ফর্মুলা অনুযায়ী অ্যাভারেজ ইনভেস্টমেন্টটাও জানি, নেট প্রফিটটাও বের করলাম, এখান থেকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটাও পেয়ে গেলাম। দেখেন খুব সহজ। এখন অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন যদি 19.34% হয়, এখান থেকে কিন্তু আমাদের একটা ক্লজ দেয়া আছে এখানে যে দ্য কোম্পানিজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 10%। তার মানে 10% মানে কি হার্ডল রেটের উপরে আছে 19%। তার মানে এটা দেখে আমরা কিন্তু বলতে পারি অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা এআর এর যদি আমি বলি, এআর এর বেসিসে প্রজেক্টটা ফিজিবল। এখন দেখেন এআরআর কে বেস করে আমরা কিন্তু শুধু ফিজিবল বলতে পারি না, কারণ এআর এর সাথে আবার আরেকটা জিনিস কি রিলেটেড, আইআরআর রিলেটেড। আমরা বলে নিয়েছি যদি এআরআর এর ভ্যালু আইআরআর এর চাইতে কম হয় সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। যদিও এটা কি হার্ডল রেট 10% এর চাইতে বেশি আছে, অথবা কোম্পানির অ্যাকসেপ্টেবল রেট 10% এর চাইতে বেশি আছে, কিন্তু আরেকটা রুলস হচ্ছে যে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা এআর এর ভ্যালু অবশ্যই আইআরআর এর চাইতে বেশি হবে। তার মানে আমাকে কিন্তু আইআর এর ভ্যালুটা দেখতে হবে যে কত আছে। তো আমরা এটাতে আসতেছি। এরপরে দেখেন সেকেন্ড যে পার্টটা আছে, পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করতে চাই আমরা। পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন খুব সহজ। এখানে কিন্তু আমরা জাস্ট খুবই সিম্পল একটা প্রবলেম করেছি, একটা সিম্পল ভ্যালু। আমরা কিন্তু পরীক্ষার হলে যেটা করব, আমরা গত ক্লাসগুলোতে যে পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করেছি টেবুলার ফরম্যাটে, টেবুলার ফরম্যাটেও থাকতে পারে, অথবা আমরা এখানে যে জাস্ট বলে দিয়েছি এরকম ফরম্যাটেও আসতে পারে, যে কোনো রকমে যে কোনো ভাবে পরীক্ষায় আসতে পারে। তো এখন দেখেন আমার যখন পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করব, পেব্যাক পিরিয়ডের ফর্মুলা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো। তাহলে দেখো এখন দেখেন আমরা এখানে বলতেছি যে অ্যানুয়াল ক্যাশ, যখন আমরা নেট ক্যাশ ফ্লো বলবো, নেট ক্যাশ ফ্লোর মধ্যে আমার যে সেভিংসটা আছে অথবা ইনকাম আছে 60,000 থেকে, এখান থেকে মেইনটেনেন্স কস্ট বাদ দিলে অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো হবে। আমরা কিন্তু এখানে বলছি যে অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো, নট নেট ইনকাম। অ্যানুয়াল নেট ক্যাশ ফ্লো, নট নেট ইনকাম। এই জন্য আমরা বলতেছিলাম, আমরা এখানে কিন্তু বলে দিয়েছি যে ডেপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ এক্সপেন্স এন্ড ইজ ইগনোরড ফর পেব্যাক এন্ড এনপিভি ক্যালকুলেশন। তার মানে কি, ধরেন এই যে ডেপ্রিসিয়েশন যে পার্টটুকু আছে, ডেপ্রিসিয়েশনের পার্টটুকু কিন্তু এখানে আসে নাই, কারণ এই ডেপ্রিসিয়েশনের পার্টটাকে আমি শুরুতে খরচ করে ফেলেছি, প্রতি মাসে কিন্তু আলাদা করে খরচ হচ্ছে না। যেহেতু এটা নন ক্যাশ এক্সপেন্স, প্রত্যেক মাসে খরচ হচ্ছে না, আমি কিন্তু প্রতি মাসে অলরেডি খরচ করে ফেলেছি। সো ইন দ্যাট সেন্স এই ডেপ্রিসিয়েশন কিন্তু এখান থেকে বাদ যাবে, যেটা আমি আগেই বলেছিলাম। সো এখান থেকে অ্যানুয়াল যে নেট ক্যাশ ফ্লোটা আছে, এখান থেকে শুধুমাত্র এক্সপেন্স বাদ দিয়ে আমি কিন্তু ক্যাশ ফ্লোটা বের করছি। এখানে দেখেন এটা কনসেপ্ট কিন্তু নেট ক্যাশ ফ্লো। আর আমরা আগে কি বের করেছিলাম, এখানে যেখানে ছিল সেটা কিন্তু অ্যানুয়াল নেট প্রফিট। এটা একটু খেয়াল রাখবেন দুইজন, যখন নেট প্রফিট আসবে তখন কিন্তু আমি ডেপ্রিসিয়েশন এবং এক্সপেন্স দুইটাই বাদ দিব। আর যখন আমি ক্যাশ ফ্লো বলবো, সেই ক্যাশ এক্সপেন্স গুলো বাদ দিব। শুধুমাত্র ক্যাশ এক্সপেন্স কি ছিল, মেইনটেনেন্সের খরচ, আর ডেপ্রিসিয়েশনটা যেহেতু নন ক্যাশ এক্সপেন্স, কারণ আমি ইনভেস্টমেন্ট একবারই করেছি। এটা একটু খেয়াল রাখবেন, পরীক্ষা এখানে একটা ট্রিকি জিনিস আসতে পারে। তাহলে এখান থেকে দেখেন আমরা যদি পেব্যাক পিরিয়ডের কথা চিন্তা করি, তাহলে পেব্যাক পিরিয়ডটা কি আসলো, এখান থেকে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করেছিলাম কত, 2.5 লাখ টাকা, এবং এখান থেকে নেট যেটা আছে 55,000 টাকা যদি নেট ক্যাশ ফ্লো থাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 4 বছর 4.55 ইয়ার্স এর মধ্যে আমার টাকাটা পেব্যাক পিরিয়ড চলে আসে। সো আমরা এখানে দেখতেছি সিম্পল হিসাব, এটা কি ভালো কি ভালো না। আমরা যদি একটু জাজ করি, আমার এই প্রজেক্টটা নেট প্রজেক্ট লাইফ কত, প্রজেক্ট লাইফ হচ্ছে এক্সপেক্টেড লাইফ 8 ইয়ার্স। কোথায় বলা আছে, এখানে দেয়া আছে খুব সুন্দরভাবে, যেখানে আমার 8 ইয়ার্স হচ্ছে ইউজফুল লাইফ। তো 8 ইয়ার্স যদি ইউজফুল লাইফ হয়ে থাকে, তাহলে আমি যদি মানে ধরে নিচ্ছি প্রায় 50% এর মধ্যে 50% লাইফের মধ্যে ওর কি করতেছি, মেশিনের টাকা উঠে আসতেছে, অথবা ডেপ্রিসিয়েশনের কস্ট আমি উঠাই নিয়ে আসতেছি, ইনকাম দিয়ে ওই টাকাটা কিন্তু উঠে আসতেছে। ধরেন আপনি 2.5 লাখ টাকা খরচ করছেন একটা মেশিনের জন্য, ওর লাইফ হচ্ছে 8 বছর, আপনি 4 বছরে ওর মেশিনের কস্ট ওখান থেকে উঠাই ফেলছেন প্রফিট দিয়ে।
তাহলে এরপরে যেটা ইনকাম করবেন পুরোটাই কিন্তু আপনার এডিশনাল প্রফিট, এখানে কিন্তু আপনি যা পাবেন সেটাই হচ্ছে গেইন। সো আমরা সবসময় ট্রাই করি যে ইকোনমিক লাইফ অথবা প্রজেক্ট লাইফ সাইকেলের মধ্যে যদি পেব্যাক পিরিয়ড চলে আসে সেটাকে আমরা ফিজিবল ধরে নেওয়ার জন্য। সো যেহেতু আমার 8 বছরের নিচে আছে সেক্ষেত্রে কিন্তু এটা আমরা বলতে পারি প্রজেক্টটা ফিজিবল। এরপরে যে পার্টটা দেখবো সেটাকে আমরা বলতেছি নেট প্রেজেন্ট ভ্যালু। সো নেট প্রেজেন্ট ভ্যালু যেটা আমাদের ফর্মুলাটা দেয়া আছে, নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদেরকে কি করতে হয়, টোটাল ক্যাশ ফ্লো, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো, এটা একটু খেয়াল রাখবেন। যেখানে ক্যাশ ফ্লো আছে অবশ্যই মাথায় রাখবেন ক্যাশ ফ্লো যেসব জায়গাগুলোতে আছে সেখানে কিন্তু ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে না, বাদ যাবে, ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে না যেহেতু এটা নন ক্যাশ এক্সপেন্স। সো এনপিভির ফর্মুলা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা জানি 2.5 লাখ টাকা, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ফ্লো বের করতে হবে। সো প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ফ্লো কিভাবে বের করব, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাকে কি করতে হবে, যে ডিসকাউন্টেড যে রেটটা আছে প্রতি বছর কত পার্সেন্ট হারে টাকার অবমূল্যায়ন হচ্ছে সেই ভ্যালুটা বের করা। এইটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আমরা জাস্ট সিম্পলি যদি আমার এই ফর্মুলাটার মধ্যে চলে যাই, এটা যদি আমার নেট প্রেজেন্ট ভ্যালু হয়, আপনারা হয়তো খেয়াল করতেছেন দেখেন এইটা হলো জাস্ট খালি প্রত্যেক বছর, তার মানে এইটা যদি আমার ক্যাশ ফ্লো হয়, এই বছর যদি এটার ক্যাশ ফ্লো হয় এবং 10% হাকের যদি টাকার অবমূল্যায়ন হয়ে থাকে তাহলে এই টাকাটা আসলে 30,000 টাকা যদিও বলছি কিন্তু আসলে সেটা এত টাকা। দ্বিতীয় বছর কিন্তু ফর্মুলাটা কি হয়ে গেল দেখেন, আমার ফর্মুলাটা কিন্তু ছিল এইরকম, ফর্মুলাটা ছিল এইরকম যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা দেখিয়েছিলাম যে প্রথম বছর যদি হয় 1/1 + r, দ্বিতীয় বছর হলে 1/r+, এখানে টাইমটা চলে আসে, 2 বছর হলে এখানে 2 থাকবে, যেহেতু ডিসকাউন্টেড রেট আর এর রেটটা সেম এবং টু দি পাওয়ারের ক্ষেত্রে ইয়ারটা আসে, তাহলে 2 বছর হলে এটা 2 আসবে, 3 বছর হলে 1/এটা 3 আসবে, 4 হলে এটা 4 আসবে। সো এইভাবে আমরা যখন নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করব সেই নেট প্রেজেন্ট ভ্যালুটা আসলে আমার কতটুকু নেট প্রেজেন্ট ভ্যালু, তার মানে আমি যদিও বলতেছি 50,000 টাকা আমি ইনকাম করছি কিন্তু সেটা পঞ্চম বছরে গিয়ে দেখা গেল আসলে 16,000 টাকা, তাহলে এটাকে আমরা বলতেছি নেট প্রেজেন্ট ভ্যালু। সো আমরা ফর্মুলাটা একটু রিক্যাপ করে আবার এখানে যদি আসি, দেখেন যে আমার তাহলে কি দরকার, ক্যাশ ফ্লো দরকার। তাহলে আমার ক্যাশ ফ্লো যদি বের করতে যাই প্রথমে আমাকে কি করতে হবে বলে দেওয়া আছে যে প্রথম 7 বছর আমার ক্যাশ ফ্লো দেওয়া আছে, যেহেতু আমার ইকোনমিক লাইফ কি প্রথম 7 বছর আমার ক্যাশ ফ্লো হচ্ছে 55,000 টাকা করে, কোত্থেকে পেয়েছি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসছি, 60,000 টাকা ক্যাশ সেভিংস ছিল, 5,000 টাকা এক্সপেন্স, তার মানে এইটা হলো আমার 55,000 টাকা হলে প্রথম 7 বছর। যেহেতু অষ্টম বছরে আমি কি করেছি, অষ্টম বছরে আমার কি এইটার জন্য যে ক্যাশ ফ্লো সেটা আছে প্লাস এটা বিক্রি করে দিয়েছি বছর শেষে, তো বিক্রি করে দেওয়ার পরে আমার কি একটা স্যালভেজ ভ্যালু ছিল 15,000 টাকা, তার মানে এই ভ্যালুটা কিন্তু আমার ক্যাশ ফ্লোর মধ্যে অ্যাড হয়ে গেল, তার মানে টোটাল কিন্তু প্রত্যেক বছর 55,000 ছিল প্লাস লাস্ট ইয়ারে এসে আমার 15,000 টাকা অ্যাড হয়ে গেল কোত্থেকে, স্যালভেজ ভ্যালু থেকে আসলো, তাহলে টোটাল 8 ইয়ারে আমার ক্যাশ ফ্লো হচ্ছে কিন্তু 70,000 টাকা। এখন আমার যেহেতু এটা হলো আমি অ্যাকচুয়াল রেট ধরলাম যে এখনকার ভ্যালুতে 70,000 টাকা এবং এখনকার ভ্যালুতে 55,000 টাকা প্রথম 7 বছর প্রত্যেক বছর, তাহলে আমি যদি 10% হারে ডিসকাউন্ট রেট দিয়ে দেই, আমি 10% হারে যদি ডিসকাউন্ট রেট দিয়ে দেই তাহলে আমরা আগে যে কিছুক্ষণ আগে টেবিলটা দেখালাম এই টেবিলের মতো করে আমি আলাদা করে আমার প্রেজেন্ট ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি একটা পার্ট, অথবা আরেকটা ফর্মুলা আছে যে ফর্মুলাটাকে আমরা বলতেছি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর ফর অ্যানুয়াল, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর টু অ্যানুইটি, তার মানে প্রতি বছর যে প্রেজেন্ট ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বের করা 10% হারে 7, আপনি আমরা যে টেবিল আকারে ফরম্যাট করেছি এই টেবিল আকারে প্রত্যেক বছর হিসাব করে 7 বছর পর্যন্ত আপনি ভ্যালুটা বের করে নিতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে খুব সহজে করতে পারেন। এই ফর্মুলাটা কিভাবে করব আমরা একটু দেখি, আমি এখানে আপনাকে আরেকটা ফর্মুলা দিয়ে দিয়েছি, ফর্মুলাটা হলো এইরকম যে আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, ধরে নেন আমি 5 বছরের জন্য প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই,
সো 5 বছরের জন্য যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, নর্মাল প্রসিডিউর যেটা আছে, প্রথমে যদি আমি বলি এটা হলো নর্মাল প্রসিডিউর। নর্মাল প্রসিডিউর যদি হয় এরকম, নর্মাল প্রসিডিউর হিসাব করবো কি প্রেজেন্ট ভ্যালু কিভাবে, প্রথম বছর 1/1.051, দ্বিতীয় বছর 2, তৃতীয় বছর 3, চতুর্থ বছর এত, পঞ্চম বছরে এত। তাহলে এই 5 বছরের এই পার্টটুকু যোগ করার পরে দেখা গেল যে আলটিমেটলি আমি যদি প্রেজেন্ট ভ্যালুটাকে এই পার্টটা দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু ধরেন এখন প্রেজেন্ট ভ্যালু কত ছিল আমার, 55,000 টাকা। তাহলে এই 55,000 টাকাকে এই ভ্যালুটা এটা কোত্থেকে আসলো, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল ডিসকাউন্ট রেট যেটা আছে। ডিসকাউন্ট রেটের ফর্মুলাটা কি ছিল, 1/1 প্লাস আর। এই ফর্মুলাটা আরেকবার একটু মনে করে দিই, 1/1 প্লাস আর টু দি পাওয়ার টি। তাহলে আমি এই উপরের পোর্শনটা বাদ দিয়ে, উপরের পার্টটা কি জিনিস, সেটা হলো আমার প্রত্যেক বছরের ইনকামটা, তাই না? আর নিচের পার্ট যেটা আছে, নিচের পার্টটা হলো দেখেন যা শুধুমাত্র প্রত্যেক বছরের এটার কিউমুলেটিভটা কত আসছে, ডিসকাউন্ট রেটটা প্রথম বছর কত, দ্বিতীয় বছর কত, এভাবে 5 বছরের জন্য কত আসলো। তাহলে 5 বছরের জন্য দেখা গেল যে অল টুগেদার 4.32 আসলো। তার মানে দেখেন 5 বছরে কি 55,000 ইন্টু 5 হওয়ার কথা, কিন্তু ডিসকাউন্ট রেটের কারণে অ্যাকচুয়ালি হয়ে গেল 4.32 টাইমস, তাই না? এটাকে যদি আমি 4.32 টাইমস বলি, যে ডিসকাউন্ট ফ্যাক্টর নরমালি 5 বছরে 5 দিয়ে গুণ হওয়ার কথা, কিন্তু 5% ডিসকাউন্ট রেটের জন্য 4.32 হওয়ার কথা। কোত্থেকে আসলো? এখন দেখেন এই কমপ্লেক্স ক্যালকুলেশন না করে আপনি যদি শুধু এই সিম্পল ফর্মুলাটা ইউজ করেন, সেই সিম্পল ফর্মুলাটা ইউজ করলে খুব সহজেই ডিসকাউন্ট রেটটা বের করতে পারবেন। কিভাবে দেখেন, এটাকে যদি আপনি সহজ হিসাবে চিন্তা করেন, 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আর, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করেন, এটার ভ্যালুর মধ্যে যদি বসায় দেন তাহলে কি হলো, 1 মাইনাস 1 প্লাস আর, আর কত আমাদের আর ছিল কত, ধরে নিচ্ছি 0.1, 10% যেহেতু। কত বছর ছিল আমার বছর হলো 7 বছর। আর কত ছিল আমার এখানে, 0.1। তাহলে এই ফর্মুলাটা যদি সিম্পল ইউজ করেন, জাস্ট এই ফর্মুলাটা যদি ইউজ করেন, আমি এখানে ভ্যালুটা বসাই দিলাম। এই ভ্যালুটা বসাই দিলে দেখা গেল এই ভ্যালু থেকে আপনি একটা ভ্যালু পেলেন 4.3294। আপনাকে আগে কি করতে হলো, এই কমপ্লেক্স ক্যালকুলেশনটা করতে হতো যদি আপনি একদম থিওরি মেনে কাজ করেন, টেবিল আকারে কাজ করেন। আর যদি আপনি এই ফর্মুলাটা মনে রাখেন, এই ফর্মুলাটা মেনে রাখলে আপনাকে কিন্তু থিওরি মেনে কাজ করার টেবিল বানানোর দরকার নাই। আপনি জাস্ট এই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসাই দিয়ে এই ভ্যালুটা কিন্তু বাই ডিফল্ট চলে আসবে। সো এটাকে আমরা বলতেছি পিভিআইএফএ ফর্মুলা। পিভিআইএফএ ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর ফর অ্যানুইটি। সো এখন ধরে নিচ্ছি আমি যে এই যে আমার প্রথম বছরের যে কিলো যেটা আছে সেটাকে আমরা বলতেছি 55,000 টাকা, এবং এইটাকে আমি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, এটাকে দিয়ে যদি একটু বিদঘুটে নাম একটু মনে রাখবেন, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর ফর অ্যানুইটি 10% আকারে ডিসকাউন্ট রেট যেহেতু আমি ধরেছি 7 বছরের জন্য, তাহলে এইটা 7 বছরের জন্য আমি কোন ফর্মুলাটা দিব, এই যে এখানে যে ফর্মুলাটা আছে, আমরা যে ফর্মুলাটা বের করলাম, এই ফর্মুলাটার মধ্যে আর এর ভ্যালু কত ছিল 10%, বছর কত ছিল 7 বছর, 7টা এখানে এন এর জায়গায় 7 বসায় দেন, তাহলে আমার যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা আসতেছিল এখানটাতে, যেহেতু 7 বছর, এটা 5 বছরের জন্য একটা এক্সাম্পল আপনাদের জন্য দিয়ে দিয়েছি, যদি 7 বছর হিসাব করি ভ্যালুটা আসবে হচ্ছে 4.8684। তার মানে সিম্পলি যদি আমি হিসাব করি 7 বছরে কিন্তু আমার এই ভ্যালুটা 7 দিয়ে গুণ হওয়ার কথা, কিন্তু আসলে ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য 4.86 দিয়ে গুণ হয়ে অ্যাকচুয়াল ভ্যালু আসছে হলো এইটা। আবার অষ্টম বছরে কি হলো, যেহেতু আমার ভ্যালুটা কি আসছে 70,000 হলো এখানে, তাহলে 70 বছরের জন্য আমার এই 8 বছরের জন্য আবার কি এপিভিআই ফ্যাক্টরটা বের করতে হবে। এপিভিআই ফ্যাক্টরটা 8 বছরের জন্য হয়ে গেছিল 0.4665। তাহলে এই প্রেজেন্ট ভ্যালু 1 থেকে 7 বছরের আর 8 বছর, তার মানে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা কত আসতেছে, টোটাল 3 লক্ষ টাকা মতো আমার প্রেজেন্ট ভ্যালু আসছে। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু কত আসবে, যেহেতু আমার 8 বছরের মধ্যে 10% ডিসকাউন্ট আকারে যে প্রতি বছর 10% হারে টাকার মান কমে, তারপরও আমার দেখা গেল 8 বছর পরে 3 লাখ টাকার মতো থাকে, তাহলে এই টাকাটা মাইনাস আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সমান সমান কত দেখা গেল, যে আমি 50,000 টাকার মতো আমার নেট প্রেজেন্ট ভ্যালু থাকতেছে। আমার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যদি নেট প্রেজেন্ট ভ্যালু জিরোর চাইতে বেশি হয় তাহলে প্রজেক্টটা ফাইন্যান্সিয়ালি অ্যাকসেপ্টেবল। আরেকটা ফর্মুলা ছিল আপনাদের মনে আছে কিনা, এটা মাথায় রাখবো, যদি নেট প্রেজেন্ট ভ্যালু জিরোর চাইতে বেশি হয়, জিরোর চাইতে বেশি হওয়া মানে কি, যে আমি ইনভেস্টমেন্ট করেছি এবং এই ইনভেস্টমেন্টের ভ্যালুটা
আমার টাকার অবমাননা করার পরেও যদি 2.5 লাখ টাকা হতো তাহলে কিন্তু এই ভ্যালুটা জিরো আসতো। একটু খেয়াল করি যে আমি ইনভেস্ট করেছি 2.5 লাখ টাকা, টাকার ভ্যালু 10% হারে ডিগ্রোথ হয়েছে, ডিগ্রোথ হওয়ার পরেও আমি 8 বছর পরে 2.5 লাখ টাকা পেয়েছি। তার মানে 2.5 লাখ টাকা প্রেজেন্ট ভ্যালু মাইনাস 2.5 লাখ টাকা এখন ইনভেস্ট করি, তার মানে এই ভ্যালুটা যদি জিরো হইতো তাহলে এইটা আমরা কি করতে পারতাম, একসেপ্ট করতাম না। কিন্তু যদি জিরোর চাইতে বেশি হয়, 1 টাকাও যদি বেশি হয়, তাহলে প্রজেক্টটা ফিনান্সিয়ালি অ্যাকসেপ্টেবল। আরেকটা পার্ট আছে, যদি জিরো হয় তাহলে কি হবে। জিরো হলে আমাদের জন্য একটা ফর্মুলা দেওয়া ছিল, এখানে খেয়াল করে দেখেছেন কিনা, আপনাদের মনে আছে কিনা, যে যদি এনপিভি 1 টাকাও পজিটিভ হয় তাহলে আমরা প্রজেক্ট অ্যাকসেপ্ট করব, যদি নেগেটিভ হয় প্রজেক্টটা রিজেক্ট করব, যদি এনপিভির ভ্যালু জিরো হয় তাহলে আমরা পেব্যাক পিরিয়ডটা মেনটেন করব। সো এই যে পেব্যাক পিরিয়ডটা আমরা মেনটেন করব, তাহলে কিন্তু দেখেন এনপিভির সাথে কিন্তু 3টা ফ্যাক্টর রিলেটেড, যে পজিটিভ যদি হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করব, নেগেটিভ হলে রিজেক্ট করব, জিরো হলে আমরা পেব্যাক পিরিয়ডটা ফলো করব। তাহলে এইখানে যেহেতু জিরোর চাইতে বেশি মানে কি 50,000 টাকা আছে, তাহলে এটা প্রজেক্ট আমাদের ফাইন্যান্সিয়ালি অ্যাকসেপ্টেবল আমরা বলতে পারি। এরপরে যে পার্টটা আছে সেটাকে আমরা বলবো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলাটা কি আমরা গত ক্লাসে শিখেছি, যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটা হলো ফর্মুলা প্রেজেন্ট প্রফিটেবিলিটি ইন্ডেক্সের। তো প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ভ্যালুটা যেহেতু প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোকে আমরা কিছুক্ষণ আগে এই এনপিভি ভ্যালু থেকে বের করে এসেছি, সো এনপিভি ভ্যালু থেকে কিন্তু আমরা বের করে আসছি যে 3 লাখ টাকা আমার নেট প্রেজেন্ট ভ্যালু, এটা ডিভাইডেড বাই আমি কত টাকা ইনভেস্ট করেছি, এবং এই ভ্যালুটা আসছে হলো 1.20। সো আমরা আমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স যেটা আছে এই ভ্যালুটা যদি 1-এর চাইতে বেশি হয় তাহলে আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। যেহেতু আমাদের 1-এর চাইতে বেশি যদি হয় তাহলে আমরা কি করব, প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। সো আমরা যেহেতু 1-এর চাইতে বেশি আছে 1.2, তার মানে আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। গত ক্লাসে করেছি আমরা, গত ক্লাসে একটু মনোযোগ দিলে বোঝার কথা, একটু প্র্যাকটিস না করলে এটা পারবেন না। যদি মনে করেন যে গত ক্লাসে পড়েছি, স্যার পড়িয়েছে, পড়িয়ে রেখে দিয়েছে, আবার আজকের ক্লাসে এসে পড়িয়েছে আমিও রেখে দিচ্ছি, তাহলে ম্যাথ কিন্তু করতে পারবেন না, এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সো প্রফিটেবিলিটি ইন্ডেক্স বেশি, দ্যাটস ওয়াই আমরা প্রজেক্টটা ফিজিবল। এরপরে যেটা করব সেটা হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্নটা কেন দরকার, আমরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে এআরআর বের করে আসছে, আপনাদের খেয়াল আছে কিনা, এআর এর ভ্যালুটা আসছে 19.34। আমাকে কিন্তু কি করতে হবে, আইআর এর ভ্যালুর চাইতে এআর এর ভ্যালু বেশি হবে, তার মানে এই 19.34 এর নিচে যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন না থাকে, ইন দ্যাট সেন্স আমরা কিন্তু প্রজেক্টটাকে ফিজিবল বলতে পারবো না। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটা আছে সেটা আমরা একটু টেস্ট করে দেখি কি আছে। সো এখন দেখেন ইন্টারনাল রেট অফ রিটার্ন কিছুক্ষণ আগে আমরা পড়লাম, আমরা যে আর এর ভ্যালুর জন্য, যে আর এর ভ্যালুর জন্য আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটাতে আরেকবার আসি, ইন্টারনাল রেট অফ ফর্মুলাটা হচ্ছে এইরকম, যে আর এর ভ্যালুর জন্য, যেহেতু নেট প্রেজেন্ট ভ্যালু এইটা, নেট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে এইটা, যে 4 বছরের ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, 4 বছরের নেট ইনকাম ভ্যালু, এই চারটার জন্য 4 বছরের নেট ইনকাম ভ্যালু দেওয়া আছে। আর এর কোন ভ্যালুর জন্য এই ভ্যালুটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সমান হবে, সেই ভ্যালুটাকে আমরা বলতেছি হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম, তার মানে এইটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, তার মানে এনপিভির ভ্যালু, যে ভ্যালুর জন্য এনপিভির ভ্যালু জিরো আসবে সেই আর এর ভ্যালুটাই হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, একটু মাথায় রাখি। যে আর ভ্যালুর জন্য নেট প্রেজেন্ট ভ্যালুটা জিরো আসবে, আমরা নেট প্রেজেন্ট ভ্যালু কিছুক্ষণ আগে করে আসলাম, যে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুটা কত ছিল, এখানে 50,417 টাকা, এটা আমাদের পিভিআইএফ কত ছিল, 10% ডিসকাউন্ট রেটে। তার মানে 10% ডিসকাউন্ট রেটে যদি আমার পজিটিভ ভ্যালু আসে, আমাকে কি করতে হবে, জিরো নিয়ে আসতে হবে, তাই না? যদি আমি এনপিভি জিরো করতে চাই তাহলে আমাকে কি কি করতে হবে, এই ভ্যালুটা তো কমাইতে হবে, তাই না? একটা জিনিস মাথায় রাখি, যে ধরেন 10% হারে টাকার অবমূল্যায়ন হয়েছে, দ্যাটস ওয়াই আপনি 3 লাখ টাকা পাইছেন। যদি আরেকটু বেশি করে অবমূল্যায়ন হতো, 20% হারে অবমূল্যায়ন হতো, তাহলে কিন্তু আপনার 3 লাখ টাকা থেকে টাকাটা কমে যেত না? জাস্ট কমন সেন্স, যে আপনি 10% হারে টাকার অবমূল্যায়ন হওয়াতে আপনি 3 লাখ টাকা গেইন করছেন। ধরে নেন টাকার অবমূল্যায়ন আরো বেশি হয়েছে, তো 20% হয়েছে, তাইলে এই 3 লাখ টাকা ভ্যালুটা কমে যেত না? আমার এই অবমূল্যায়নের ওই ভ্যালুটাই দরকার, যে ভ্যালুতে এই ভ্যালুটা 2.5 লাখ টাকার সমান হবে, সেই ভ্যালুটাকে আমরা বলতেছি যে এই পার্সেন্টেজের যে ভ্যালুটার জন্য এখানে আমি 2.5 লাখ টাকা পাবো, সেই ভ্যালুটাকে আমি আইআরআর বলতেছি। আমরা এখন এই পার্টটাই ক্যালকুলেশন করবো। এখন দেখেন, তার মানে দেখেন
যে আমার এনপিভির ভ্যালু 0 হওয়ার জন্য আমার যে আর ভ্যালুটা দরকার সেটাই হচ্ছে আইআরআর। আমরা 10% এনপিভির জন্য আমরা পেয়েছি হলো 50,417 টাকা ডিসকাউন্ট রেটে। তার মানে যদি আমরা এর চাইতে হায়ার অর্ডারের ডিসকাউন্ট করি, ডিসকাউন্টের অথবা অবমূল্যের ভ্যালুটা যদি আরেকটু বেশি হয়, তাহলে কিন্তু আমি ওই ভ্যালুটাকে জিরো করতে পারবো। এটাকে আমরা মানে ট্রায়াল এন্ড এরর করে আমাকে করতে হবে, অথবা আমি ক্যালকুলেশন দিয়েও ক্যালকুলেটর ইউজ করেও করতে পারি। তো এটা যদি আমি ট্রায়াল এন্ড এরর করে ধরে নিচ্ছি যে এটা 16% আকারে, আমি একটু ধরে নিচ্ছি রাফ কাট কমন সেন্স হিসাবে, যে আমি 16% আকারে টাকার অবমূল্যায়ন হয়েছে। অবমূল্যায়ন হওয়ার পরে আমি জাস্ট আগের মতো এইখানে যে ক্যালকুলেশনটা করেছি, এনপিভির ক্ষেত্রে যেটা করেছি যে পিভিআইএফ 10% ধরে, ঠিক এই ক্যালকুলেশনটাই আমি কি করব 16% ধরে করব। যদি 16% ধরে করি তাহলে আমি এখানে ফর্মুলাটার মধ্যে কি বসাবো দেখেন, এইখানে যদি 16% ধরে করি তাহলে আমার এই যে ফর্মুলাটা আছে বেসিক ফর্মুলাটা, এই ফর্মুলাটার মধ্যে যদি 16% ধরে বসাই দেই এবং এখানে যদি আর এর ভ্যালুটা খালি 16 হয় আর এন যা আছে অ্যাজ ইট ইজ তাই থাকে, তাহলেই কিন্তু আমি দেখতে পারবো 16-র জন্য আসলে কত আসে। সিম্পলি ওই কাজটাই করছে যে ওই ফর্মুলাতে 16% সাত ভ্যালু দেখা গেল যে আমার এখানে পিভিআইএফ এর যে ভ্যালুটা আছে সেটা আসছে 4.0386। এবং অষ্টম বছরের জন্য কি করেছি, সেম একই কাজই করেছে, ওই ফর্মুলাতে বসিয়ে এই দুইটা ভ্যালু পাওয়া গেছে। দেখা গেল যে টোটাল যে পিভি ভ্যালু যেটা ছিল এই দুইটা যোগ করার ফলে 16% যদি আমি ডিসকাউন্ট রেট ধরি অথবা অবমূল্যায়ন ধরি, তাহলে এই ভ্যালুটা আসতেছে 2,43,000 টাকার মতো। তার মানে এই ভ্যালুতে দেখা গেল যে আমি নেগেটিভ ভ্যালু পাইছি। তার মানে দেখেন 10% পাইছি পজিটিভ, 16% পাইছি নেগেটিভ, কিন্তু জিরো কিন্তু হয় নাই। তার মানে এই দুইটা ভ্যালু মানে 16% কাছাকাছি একটা ভ্যালুতে গেলে কিন্তু, অথবা 15 থেকে 16% কোনো একটা কাছাকাছি ভ্যালু গেলে আমার কি হবে, ভ্যালুটা জিরো হবে। সেটাই আমরা ইন্টারপোলেশন করব। ইন্টারপোলেশন মানে কি, যে আমার 10% পাইছে কি 50,000 টাকা বেশি, এখন 16% পাইছি মাইনাস নেগেটিভ, এই দুইটা ভ্যালু ধরে আমরা একটা কম্পারিজন বের করে এক্সাক্ট যে ভ্যালুটা আছে সেটা বের করার ট্রাই করবো। কিভাবে ফর্মুলাটা বের করবো দেখেন, যে আমি পেয়েছি দুইটা পয়েন্ট, 10%-এ 50,000 টাকা, 16%-এ -6,000 টাকা। এই দুইটা ভ্যালু যদি আমার দেওয়া থাকে তাহলে আমি এই ফর্মুলাটা, এখানে যে বোল্ড করা যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ইউজ করলে আমি আইআরআর ভ্যালুটা পেয়ে যাব। কিভাবে দেখেন, যে লোয়ার রেট আইআরআর সমান সমান লোয়ার রেট। লোয়ার রেট কত ছিল আমাদের, এই দুইটার মধ্যে লোয়ার রেট কোনটা, 10%, প্লাস এনপিভি এট লোয়ার রেট। এনপিভি কত ছিল লোয়ার রেটে, 10% যেহেতু লোয়ার রেট, এটার জন্য যে এনপিভি আছে 50,000 টাকা, ডিভাইডেড বাই এনপিভি এট লোয়ার। এনপিভি কত ছিল, 50,000 টাকা ছিল লোয়ার রেট, মাইনাস এনপিভি এট হায়ার। এনপিভি হায়ার কত ছিল, আমি হয়তো উল্টা বললাম, লোয়ার রেট মানে হচ্ছে 10% এবং হায়ার রেট যেটা ছিল 16%। তাহলে 16%-এর জন্য এনপিভি কত ছিল, 6,527। জাস্ট এই ভ্যালু ইনটু ডিফারেন্স ইন রেট, রেটের ডিফারেন্স কত ছিল, 10% থেকে 16% থেকে 10%, হায়ার থেকে লোয়ার। তাহলে দেখেন এই যে ভ্যালুগুলো আছে এই চারটা ভ্যালু জাস্ট এখানে যদি আপনি বসায় দেন, এই ইন্টারপোলেশনের মাধ্যমে দেখা গেল যে এই ভ্যালুটা আমার আসছে হচ্ছে 15.31%। তার মানে দেখেন আমি একটা পজিটিভ ভ্যালু জানি, কোত্থেকে পেলাম, আমি আমার নেট প্রেজেন্ট ভ্যালু থেকে কিন্তু বাই ডিফল্ট একটা ভ্যালু পেয়ে গেছি। আর আমি একটা অ্যাজাম্পশন করে নিয়েছি যে কিরকম একটা ভ্যালু আসলে এই ভ্যালুটা নেগেটিভ আসতে পারে। তাহলে একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু এই দুইটা যখন আমি পাবো, জাস্ট এই ফর্মুলাটাতে যদি আমি বসিয়ে দেই, সেই ফর্মুলাতে বসিয়ে দিলে কিন্তু আমার ইন্টারনাল রেট অফ রিটার্নটা বের হয়ে চলে আসবে। এবং এখানে দেখা গেল যে আমার 15.31%। তাহলে দেখেন সিম্পল হিসাব, যে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে 15.31%। আমার এখানে একটা জিনিস বলা ছিল যে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা আইআরআর এর চাইতে বেশি হতে পারবে। আমার আইআরআর হচ্ছে 15%, আমরা একটু ইন্টারনাল অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন যে ভ্যালুটা ছিল সেটা হলো 19%। তার মানে এই প্রজেক্টটা আমার ফিজিবল। এখন দেখেন আরেকটা জিনিস এখানে শুরুতেই দেওয়া ছিল যে হার্ডল রেটে আমি 10%-এর নিচে কোনো যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন আসে সেটা আমি অ্যাকসেপ্ট করবো না, এটা হলো আমার মিনিমাম বেঞ্চমার্ক। আমি এখানে কিন্তু ইন্টারনাল রেট অফ রিটার্ন কিন্তু পেয়ে গেছি 15%। তার মানে প্রত্যেকটা কেসে এই প্রজেক্টটা ফিজিবল। সো আমরা যদি হিসাব করি যে কোনো অ্যাঙ্গেল থেকে চিন্তা করি না কেন, এই প্রজেক্টটা কিন্তু আমাদের জন্য ফিজিবল। কেউ কিছু বলছেন? কে কথা বলছেন?
সো আমরা প্রত্যেকটা জায়গা থেকেই দেখলাম আমাদের প্রজেক্টটা ফিজিবল। আর ডিসকাউন্টিং রেট অফ রিটার্ন যেটা আছে, লাস্ট পার্ট যেটা আছে, যে আমি নর্মাল পেব্যাক পিরিয়ড পেয়েছিলাম কত এখানে, নর্মাল পেব্যাক পিরিয়ড মানে হচ্ছে টাকার অবমূল্যায়ন না করে আমি এখানে পেয়েছি হচ্ছে 4.5 বছরে রিটার্ন। তার মানে আমি আবার আরেকটা জিনিস দেখবো, সেটা হলো টাকার যদি অবমূল্যায়ন হয় 10% আকারে, তাহলে কত বছরে রেট অফ আমার রিটার্ন আসবে। তো এটাও আমরা গত ক্লাসে করেছি, ডিসকাউন্টিং রেট অফ রিটার্ন দিয়ে কিভাবে করতে হয়। খুব সহজ হিসাবে আমরা এখান থেকে এই টেবুলার ফরম্যাট থেকে আমরা খুব ইজিলি বের করে নিতে পারি। সো এটা একটু আপনারা দেখে নিন, জাস্ট খুব সহজ হিসাব। সো এখানে দেখেন 8 বছরের ডাটা 10% হারে ডাটা কমে গিয়েছে, জাস্ট ফর্মুলা দিয়ে কত টাকা আসলো এখান থেকে, এটার সাথে এটা গুণ করে কত টাকা আসলো। আর কিউমুলেটিভ যেটা আছে, এই 2.5 লাখ টাকা থেকে এই জিনিসটা বাদ দিয়ে আসলে কত টাকা ইনভেস্টমেন্টের প্রত্যেক বছর থেকে যাচ্ছে। থেকে যাওয়ার পর দেখা গেল যে যে টাকা আমি ইনভেস্ট করেছি এবং যে টাকা ইনকাম করেছি, এই ষষ্ঠ বছরে এসে কিছু নেগেটিভ এবং সপ্তম বছরে এসে পজিটিভ হয়েছে। তার মানে এই ষষ্ঠ থেকে সপ্তম বছরে এসেই কিন্তু আমি আসলে আমার পজিটিভ ভ্যালুটা পেয়েছি। তার মানে আমার ডিসকাউন্টেড পিরিয়ডটা আসছে। ডিসকাউন্টেড কি মানে আমার টাকার অবমূল্যায়ন হওয়ার পরে আমার এই টাইমের পরে আমার পেব্যাকটা আসছে। কিভাবে আসছে ডিসকাউন্টেড পিরিয়ডের জন্য, যেহেতু লাস্ট যে নেগেটিভটা আছে, আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম, লাস্ট যে নেগেটিভ ভ্যালুটা আছে 6, সেটাকে আমরা নিব 6 ইয়ার্স প্লাস নেগেটিভ ভ্যালু এবং এইখান থেকে যে ভ্যালুটা আসবে পজিটিভ পরের বছর, এই দুইটার যোগফল ডিভাইডেড করে এইটা ডিভাইডেড বাই এইটা দিয়ে দেখা গেল যে আমার 6.37 ইয়ারের মধ্যে আমার পেব্যাকটা এসেছে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তো এইখান থেকে দেখা গেল যে আমরা নর্মাল যে ভ্যালুটা আছে, নর্মাল পেব্যাক পিরিয়ডে পেয়েছি যে আমার 4.55 বছরে আমার পেব্যাক পিরিয়ডে চলে আসলো। কিন্তু টাকার যখন অবমূল্যায়ন কনসিডার করেছি, তখন দেখা গেল যে আমার 6.37 ইয়ার্সে আমার প্রজেক্টটা ফিজিবল হয়েছে। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে ডিসকাউন্টেড দেখার উদ্দেশ্য একটাই, টাকা অবমূল্যায়নের হরে, তার মানে আমার প্রজেক্টের লাইফ যদি 8 বছর হয়, 8 বছর পরে আসলে যদি আমার টাকার অবমূল্যায়ন হওয়ার পরে এই এত বছর লাগে একটা পেব্যাক পিরিয়ড করতে, তাহলে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা থেকে আমি কতটুকু প্রফিট করলাম। দেখেন সিম্পল হিসাব, আমার কিন্তু নেট প্রফিট কিন্তু এই টাকাটা আসলো। যদি টাকার অবমূল্যায়নের কথা চিন্তা করি, এই 2 বছর যদি আমি হিসাব করি, সপ্তম এবং অষ্টম বছরে এসে টোটাল প্রজেক্ট থেকে আমার কিন্তু 67,000 টাকা আসলে প্রফিট আসলো। কিন্তু আমি যদি টাকার অবমূল্যায়ন বাদ না দিতাম, তাহলে কিন্তু আমার এখান থেকে খুব সহজেই দেখা যেত যে আমি আসলে অনেকগুলো টাকা এক্সট্রা প্রফিট করে ফেলেছি। আসলে কিন্তু সেই জায়গাটা আমরা যেটা বলতেছিলাম যে আমরা ইকোনমিক লাইফ দেখা গেল 8 বছর, কিন্তু আমি 4.5 বছরের পরে যেটুকু ইনকাম করব সবগুলাই এক্সট্রা প্রফিট, কোনো ডেপ্রিসিয়েশন নাই, মেশিনের খরচ উঠে আসলো। কিন্তু ডিসকাউন্ট যখন হিসাব করলাম দেখা গেল যে আসলে সিনারিওটা একটু ডিফারেন্ট। সো এইটা হলো আমাদের ওভারঅল সিনারিও। কারো যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে করতে পারেন। গত ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করেন নাই এবং আজকের ক্লাসটা শুরুর দিকে যারা মনোযোগ দিয়ে করেন নাই, না বুঝেও চুপচাপ ছিলেন, জিজ্ঞেস করেন নাই কি বুঝেন নাই, তাদের জন্য আজকের ক্লাসটা একটু কঠিনই মনে হয়েছে। টোটালটাই ম্যাথমেটিক্স। সো ক্লাসে একটু মনোযোগী থাকবেন সবাই, আদারওয়াইজ কিন্তু আপনাদের পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, সো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তার মানে আমরা যদি একটা সোলার রুফটপ প্যানেল বসাতে চাই, আমার এই প্রজেক্টটা ফিজিবল এবং এটা আমরা খুব সহজেই ইনকামেবল একটা প্রজেক্ট হিসাবে কাউন্ট করতে পারি। এটা কি সবাই এগ্রি করতেছি তো ডাটা দিয়ে? না, ধরেন আমি এইখান থেকে এই ডাটা দেখে যদি বলে দেই যে আমার প্রজেক্টটা ফিজিবল, কেউ সবাই আমাকে পাগল ভাববে। কিন্তু যখন আপনি এই প্রজেক্টের জন্য কোনো ব্যাংক থেকে লোন নিতে যাবেন অথবা আপনি কোম্পানির ইনকাম স্টেটমেন্ট বের করে নেবেন, তখন কিন্তু আমরা যে 6টা ক্যালকুলেশন করলাম, প্রত্যেকটা ক্যালকুলেশন দিয়ে আপনাকে প্রুফ করতে হবে যে না আপনার প্রজেক্টটা ফিজিবল। যদি এটা বুঝে থাকেন অথবা না বুঝে থাকেন, না বুঝলে আমরা আমার সাথে হয়তো ফার্দার যোগাযোগ করতে পারেন। আর যারা বুঝেছেন না বুঝেছেন সবার জন্যই আগামী ক্লাসে আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার, জি অফ হয়ে স্যার, গেছে। দেখা যায়। না স্যার।
দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না, তাই তো? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? না স্যার। না স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। একটু দাঁড়ান, আমি আমার নেটওয়ার্কটা একটু রিসেট করার চেষ্টা করতেছি। এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এই অ্যাসাইনমেন্টটা ডিউ ডেট হচ্ছে আপনাদের আগামী 20 তারিখে। ঠিক আছে? 20 তারিখে মানে এই শনিবারের পরের শনিবার, এই শনিবারে আমাদের একটা ক্লাস টেস্ট আছে। L1 এর উপরে একটা ক্লাস টেস্ট আছে। ক্লাস টেস্টটা হচ্ছে আপনাদের ক্লাস টাইমই হবে। যারা এ শিফট বি সেকশনের তাদের জন্য হচ্ছে 8:40 থেকে, আর যারা সি সেকশনে আছে তাদের হচ্ছে 11:40 থেকে। 11:40 থেকে 40 মিনিটের একটা এক্সাম হবে, প্রত্যেকে একটু খেয়াল রাখবেন। তারপরে আমরা আমাদের যথারীতি যে ক্লাসটা আছে ক্লাসটা কন্টিনিউ করবো। আর 20 তারিখে আজকে যে অ্যাসাইনমেন্টটা এখানে দিচ্ছি, এই অ্যাসাইনমেন্টের সফট কপি আমি দিয়ে দিব। এই অ্যাসাইনমেন্ট যেটা দিচ্ছি সেটা 20 তারিখের ক্লাসে আপনারা সাবমিট করবেন। সিআর যিনি আছেন, সিআর এর কাজ হলো সবগুলো অ্যাসাইনমেন্ট কালেক্ট করে আমাকে হ্যান্ড ওভার করবেন আপনি ক্লাসে। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্টটা একটা কোম্পানি, সিমিলার টাইপের একটা কোম্পানি, এটা একটু পড়ে নিবেন। পড়ে জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম করেছি ঠিক এইরকমই একটা কোম্পানি, যারা ইলেকট্রিক ইউটিলিটি কোম্পানি, যারা কিছু অ্যাডভান্স সেন্সর লাগাতে চায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে, যাতে করে তাদের ডিস্ট্রিবিউশন লাইনটাকে অপটিমাইজ করতে পারে, যাতে করে তাদের, যেমন আমরা পাওয়ার জেনারেশন কোম্পানিতে যদি চিন্তা করি, হয়তো ওরা 60% জেনারেট করতেছে, বাকি 20% জেনারেট করতে পারতেছে না, অথবা লোডশেডিং দিতে হচ্ছে আরেক জায়গাতে। সো ইন দ্যাট সেন্স যদি সেন্সর বেসড কিছু থাকতো, যে আসলে যেখানে রিয়েল লোডটা দরকার সেই জায়গাতে আমি রিয়েল লোডটা দিলাম, যেখানে রিয়েল লোডটা দরকার নাই সেখানে আমি জেনারেশনটা কমাই দিলাম, সেই জায়গাগুলোর জন্য এর একটা সেন্সর বসিয়েছে আর কি। এবং সেন্সর বসানোর কারণে কি পরিমাণ ইনভেস্ট হয়েছে এবং কি পরিমাণ কস্টিং আছে এটার উপর বেস করে আপনাদেরকে যেটা করতে হবে, জাস্ট এই 6টা পয়েন্ট বের করতে হবে। ROI অথবা অ্যাকাউন্টিং রেট অফ ইনভেস্টমেন্ট, পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। সো এইগুলা বের করার পরে আপনাদের একটা শেয়ার করতে হবে যে আপনারা অ্যাবভ এই যে অ্যানালাইসিস গুলো আছে এই অ্যানালাইসিস গুলোর উপরে বেস করে যে প্রজেক্টটা ভায়াবল কিনা এবং এই প্রজেক্টটাতে ইনভেস্ট করা যাবে কিনা, যে ফাইন্যান্সিয়ালের উপরে এই 6টা ফাইন্যান্সিয়ালের উপরে ডিসিশন দিবেন যে প্রজেক্টটা ভায়াবল কিনা এবং প্রজেক্টে ইনভেস্ট করা যাবে কিনা। সো আপনাদের, আমি এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, 20 তারিখে জমা দিবেন। এইটা আমরা মেইন পরীক্ষায় দিব না, আমাদের সরি যেটা বলছিলাম, এটা আমরা আপনাদের ক্লাস টেস্টে এই ধরনের কোনো থাকবে না, বাট মিড টার্মে এরকম একটা ম্যাথমেটিক্স আপনাদের থাকবে। ঠিক আছে? সো মিড টার্মে এই ম্যাথমেটিক্স একটা থাকবে, এইটা ধরে অ্যাসাইনমেন্টটা ভালো মতো করবেন, এবং অ্যাসাইনমেন্টটা যদি না বুঝেন, কোথাও যদি কনফিউশন থাকে আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে পারেন। সো হোপফুলি আমি ক্লিয়ার করতে পেরেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করব। যারা যারা ক্লাসে আছেন প্রত্যেকে আপনাদের রোল নাম্বারটা চ্যাট বক্সে লিখবেন।
আর অনলাইন ক্লাসে আমি যখন নিব, আমার ক্লাসের রুলস হচ্ছে যে যখন জয়েন করবেন, জয়েন করার সাথে সাথে আপনার রোল নাম্বারটা লিখবেন। জয়েন করার সাথে সাথে আপনার রোল নাম্বারটা লিখবেন। যদি আমি দেখি যে 8:45 পরে কেউ জয়েন করেছেন, 8:45 পরে জয়েন করেছেন, তাহলে আমি অ্যাটেন্ডেন্স দিব না আপনাদেরকে, এটা মাথায় রাখবেন। যারা 8:45 আগে জয়েন করবেন তাদেরটা আমি দিব। 8:45 পরে যদি কাউকে দেখি জয়েন করেছেন এবং আপনার আইডি লিখেছেন, সেটাকে আমি কনসিডার করব না। এটা একটু খেয়াল করে রাখবেন সবাই। সো আমি অ্যাসাইনমেন্টটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিব, আর কোথাও যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। সিআর কি আছেন? সিআর স্যার সিটিতে মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে, থিওরি আর ম্যাথ? কোন এক্সামে? ক্লাস টেস্টে। ক্লাস টেস্টে আমরা আমাদের যে লেকচার 1 আছে, লেকচার 1 এ কোনো ম্যাথমেটিক্স নাই, আছে? না স্যার। L2 যেটা আছে, L2 তে ম্যাথমেটিক্স আছে। বাট আমরা যেটা করব, L2 থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট নিব। L2 থেকে কোনো ক্লাস টেস্ট কিছু দিব না আপনাদেরকে, ঠিক আছে? L2 থেকে অ্যাসাইনমেন্ট থাকবে, এটা আপনারা মিড টার্মের জন্য স্পেশালি ভালো মতো করবেন। এখান থেকে একটা ম্যাথমেটিক্স থাকবে। আমরা আবার L3 যেটা পড়াবো, এরপরে L3 যেটা পড়াবো, L3 থেকে আবার ক্লাস টেস্ট হবে। আমরা নেক্সট ক্লাসে আমাদের L3 স্টার্ট করবো ইনশাআল্লাহ।